আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ তোমাদের পরের দিনই আসলে এসএসসি পরীক্ষা। এই ভিডিওটা আমি যখন করছি, তো এই ভিডিওটা আমি খুবই দ্রুত করার চেষ্টা করব। এটাই আমি এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 9 অর্থাৎ আলোর প্রতিসরণ অধ্যায়ের সিকিউগুলোর যে কমন টাইপগুলো, মানে বেশিরভাগ সিকিউগুলো আমি অ্যানালাইসিস করে যে টাইপগুলো পেয়েছি, মাত্র 4টা টাইপ পেয়েছি। একটা হচ্ছে প্রতিসরণের ম্যাথচিত্র, একটা হচ্ছে লেন্সের চিত্র, এই যে এটা, আর লেন্সের কিছু ম্যাথ আছে, আর তারপরে চোখের ত্রুটি আর লেন্সের ক্ষমতা। এই 4টা টাইপ থেকে তুমি কমন পেয়ে যাবে। আমি ওই 2017 সাল থেকে 23 সাল পর্যন্ত, 23 আর 22 সালে ছিল না এই অধ্যায়টা, 2017 থেকে 21 পর্যন্ত যত বোর্ড আছে সবগুলো এখানে নিয়েছি। তো চলো শুরু করি, আমরা দেরি না করি। প্রথম টাইপটা হলো প্রতিসরণের ম্যাথচিত্র। তো তোমরা জানো আসলে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন আলো বেঁকে যায়। তো যদি বলি যে ঘন মাধ্যম একটা, আর একটা বলি যে হালকা মাধ্যম, তো ঘন মাধ্যমে সেই কোণটা কম হয় আর হালকা মাধ্যমে সেই কোণটা বেশি হয়। কোণ কার সাথে বলো তো? এইটা যদি এটুকু যদি হালকা মাধ্যম হয়, হালকা মাধ্যমে এটা, এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। দুইটা মাধ্যমের যেই মধ্যবর্তী তল, মানে এটা হচ্ছে একটা মাধ্যম ধরো, আর এটা আরেকটা মাধ্যম, দুইটা মাধ্যমের মধ্যবর্তী একটা তল আছে না, সেটাকে আমরা বলি বিভেদ তল। আমি এগুলো ব্যবহার করব, মানে এই কথাগুলো ব্যবহার করব, তাই আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে বিভেদ তল। আর এই বিভেদ তলটাই আমরা কোণ হিসাব করব না, আমরা কোণ হিসাব করব বিভেদ তলের উপর আমরা একটা লম্ব আঁকাবো, সেই লম্বের সাথে আমরা কোণ হিসাব করব। তো সেই লম্বকে আমরা বলবো অভিলম্ব। এগুলো তোমরা জানো, তাই আমি দেরি করছি না। এখন আপতন কোণ প্রতিসরণ কোণ কোনটা? আপতন কোণ প্রতিসরণ কোণ কোনটা সেটা তোমার ম্যাথের জন্য লাগবে না, কারণ যদি এটা এদিক থেকে আপতিত হয় তাহলে এটা আপতন কোণ, আর যদি এদিক থেকে আপতিত হয় তাহলে এটা আপতন কোণ। আর এদিক থেকে আপতিত হলে এটা প্রতিসরণ কোণ হবে, আর এদিক থেকে আপতিত হলে এটা প্রতিসরণ কোণ হবে। তো এটা ধরো এটা হচ্ছে পানি মানে ওয়াটার, এটা হচ্ছে ধরো বাতাস মানে এয়ার। তাহলে এটাকে তুমি বলবা থিটা এ, আর এটাকে তুমি বলবা থিটা ডাব্লিউ। কোনটা আপতন কোনটা প্রতিসরণ সেটা তোমার যদি নাও জানো তাও সমস্যা নেই, কারণ আমরা ম্যাথ করার সময় কোনটা আপতন কোনটা প্রতিসরণ সেটা ধরে কাজ করবো না, আমরা হালকা ঘন নিয়ে কাজ করবো। তো চলো আমরা শুরু করি। তাহলে এটা করার আগে আমরা সূত্রগুলো দেখে নিই। আমরা একটা সূত্র জানি যে এন সমান হচ্ছে সি বাই ভি। এনটা কি? এন হচ্ছে প্রতিসরণাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর ভি হচ্ছে কোনো একটা মাধ্যমের মধ্যে আলোর বেগ কত। তোমরা জানো যে আলো যখন ঘন মাধ্যমে যায় তখন আলোর বেগ কমে যায়, মানে 3 × 10⁸ থাকে না, একটু কমে যায়। তো যত গুণ কমে যায় সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। তো সেটা তোমরা জানো। আর দুইটা মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে ধরো এটা একটা মাধ্যম, মানে দুই পাশে দুইটা মাধ্যম আছে, তার বিভেদ তল হচ্ছে এটা। বিভেদ তল কি বলতো? দুইটা মাধ্যমের মধ্যবর্তী যে তলটা সেটা বিভেদ তল। আর এটা যদি আমি একটা অভিলম্ব আঁকি, তাহলে এটা যদি এ মাধ্যম হয় আর এটা যদি বি মাধ্যম হয়, এ থেকে বিতে ধরো একটা আলো আপতিত হলো এদিক থেকে। আমি সবসময় নিচ থেকে আপতিত করি, তাই আমি এখানে এ দিচ্ছি আর এখানে বি দিচ্ছি। এখানে এ, এখানে আমি দিচ্ছি এ, আর এখানে আমি দিচ্ছি বি। তাহলে এখানে ধরো একটা রশ্মি আপতিত হলো, মানে শুরুতে যে এখানে হবে আর কি সেটা আপতিত। যদি উপর থেকে দিতাম তাহলে উপরেরটা আপতিত রশ্মি হতো, সমস্যা নেই সেটা। এটা আপতিত হলো আর এটা ধরো প্রতিসরিত হলো। ধরো একটু বেঁকা দিই, ধরো এইভাবে। আচ্ছা, ধরো এইভাবে হলো। তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ কোনগুলো হবে? সবসময় দেখো এই লম্বটার সাথে হবে, এই বিভেদ তলটা কিন্তু না। এই যে এটা হচ্ছে একটা মাধ্যম আর এটা হচ্ছে মাধ্যম, দুইটা মাধ্যমের মধ্যবর্তী তলটা হচ্ছে বিভেদ তল। মানে এইটুকু যদি একটা মাধ্যম হয় আর এইটুকু যদি আর একটা মাধ্যম হয় তাহলে এইটা হচ্ছে বিভেদ তল, আর তার উপর যে লম্বটা হবে সেটা অভিলম্ব। তাহলে অভিলম্বের সাথে কোণ ধরবো, তাহলে এটা হবে থিটা এ, এটা হবে থিটা বি। এর প্রতিসরণাঙ্ক যদি এন এ হয় আর এর প্রতিসরণাঙ্ক যদি এন বি হয়, প্রতিসরণাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি জানাই তো। তাহলে সূত্র হচ্ছে এন এ সাইন থিটা এ সমান এন বি সাইন থিটা বি। তো এখান থেকে আমরা একটা সূত্রে আসতে পারি, সেটা হচ্ছে এন এ বাই এন বি সমান হচ্ছে সাইন থিটা বি বাই সাইন থিটা এ। এই সূত্রে আমরা আসতে পারি, সমস্যা নেই। আর এখান থেকে কিন্তু আমরা আরেকটা সূত্রে আসতে পারি, এন সমান সি বাই ভি থেকে। দেখো এন সমান যদি সি বাই ভি হয় তাহলে আমরা লিখতে পারি না এন এ বাই এন বি সমান আমরা লিখতে পারি সি, এন এর বদলে লিখতে পারি সি বাই ভি এ, আর এন বির বদলে লিখতে পারি সি বাই ভি বি। এখন সি এ সি বি লিখলাম না কেন? কারণ সি হচ্ছে আলোর বেগ, এটা কনস্ট্যান্ট, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা কনস্ট্যান্ট। অনেকে ভি না লিখে এখানে সি এ সি বি লিখে, তাও সমস্যা নেই, কিন্তু আমি ভি লেখাই বেশি প্রেফার করবো কারণ এটা বইতে আছে। তাহলে এটা কি হবে? সি বাই ভি এ, আর নিচের এটা উল্টে যাবে, গুণ ভি বি বাই সি। তাহলে সি সি কাটা, তাহলে হবে ভি বি বাই ভি এ।
তাহলে আমার আলটিমেট সূত্র কি দাঁড়াচ্ছে? আমার আলটিমেট সূত্র দাঁড়াচ্ছে এন এ ডিভাইডেড বাই এন বি ইকুয়ালস টু কী হবে বলো তো? সাইন থেটা বি বাই সাইন থেটা এ সমান হবে ভিবি বাই ভিএ। এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা, এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব প্রতিসরণাঙ্কের ম্যাথের ক্ষেত্রে। আর আরেকটার সাহায্য নেব, যেটা হচ্ছে এন সমান সি বাই ভি। ধরো কোনোটাই এন বের করা লাগে, পরে এটা অ্যাপ্লাই করা লাগতে পারে, সে কারণে আমরা এই দুইটা সূত্র জানবো। আর আরও একটা সূত্র জানবো আমরা, দেখাচ্ছি দাঁড়াও। আর একটা সূত্র কেমনে জানবো? আর একটা সূত্র জানবো যে আমরা ক্রান্তিকোণের সূত্রটাও জেনে নেব। ক্রান্তিকোণের জন্য আমরা আরেকটা চিত্র এখানে ধরো, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, তাহলে মাধ্যমের বিভেদ তল এটা, তারপর আমি একটা অভিলম্ব আঁকালাম। এবার এই মাধ্যমটা যদি ঘন হয়, মানে যেই মাধ্যমে আপতিত হচ্ছে সেটা যদি ঘন হয়, আর প্রতিসরিত যেই মাধ্যমে আছে সেটা যদি হালকা হয়, তাহলে একটা কাজ ঘটে। একটা জিনিস মনে রাখো, যে ঘন মাধ্যমে কোণ বেশি হয়, মানে সরি, ঘন মাধ্যমে কোণ কম হয়, আলোর বেগ ভি সেটাও কম হয়, কিন্তু এন বেশি হয়, এটা মনে রাখো। আর হালকা মাধ্যমে কি হয়? হালকা মাধ্যমে কোণ বড় হয়, বেগও বেশি হয়, আলোর বেগ, আর প্রতিসরণাঙ্ক কম হয়। মানে প্রতিসরণাঙ্কটা মূলত মাধ্যমের ঘনত্ব প্রকাশ করে, ঘনত্ব। মানে প্রতিসরণাঙ্ক যদি বেশি হয় তাহলে সেটা বেশি ঘন, ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি হয়। আর হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক কম হয়, এটাও ঘনত্ব প্রকাশ করবে অবশ্যই। মানে প্রতিসরণাঙ্ক যদি কোনো একটার প্রতিসরণাঙ্ক যদি 1 হয় আর একটা যদি 1.2 হয়, তাহলে এটা বেশি ঘন আর এটা হালকা। আর কোনোটায় ধরো কোণ হচ্ছে 30 ডিগ্রি আর কোনোটায় কোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে কি হবে? যেটা 30 ডিগ্রি সেটা ঘন, কারণ ঘন মাধ্যমে কোণ কম হয়, আর হালকা মাধ্যমে কোণ বেশি হয়। এবার কোনো মাধ্যমে ধরো আলোর বেগ হচ্ছে 2 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড, আর কোনোটায় 2.5 গুণ 10⁻8 মিটার পার সেকেন্ড। তাহলে যেটাই বেগ কম সেটা হচ্ছে ঘন, কারণ ঘন মাধ্যমে কোণ কম, বেগ কম, কিন্তু প্রতিসরণাঙ্কটা বেশি। আর হালকা মাধ্যমে কোণ বেশি, বেগ বেশি, প্রতিসরণাঙ্ক কম। এই 6টা তথ্য মুখস্থ করে ফেলো দ্রুত, যদি করতে পারো তাহলে হয়ে যাবে। এখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে, ঘন মাধ্যমে যদি কোণ এইটুকু হয়, হালকা মাধ্যমে এটার সাথে কোণ বেশি হবে, বুঝতে পারছো? ঘন মাধ্যমের কোণ যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে হালকা মাধ্যমের কোণ আরো বেশি হবে। মানে ঘন মাধ্যমে যদি এটুকু করি, হালকা মাধ্যমে আরো বেশি হবে, মানে এই কোণ সে এই কোণ বড় হবে। এখন এইভাবে বাড়াতে বাড়তে যদি ঘন মাধ্যমের কোণ আরো বেশি বাড়িয়ে ফেলি, তাহলে দেখবা যে এই কোণটা বেড়ে একদম এদিক থেকে চলে যাচ্ছে। মানে শুরুতে যখন এখানে ছিলাম তখন এইদিকে যাচ্ছিল, যখন এখানে ছিলাম তখন এইদিকে যাচ্ছিল, তারপর যখন এখানে আসিছি তখন এই একদম বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। মানে এখানে আসলে আলোটা বিভেদ তল ঘেঁষে এদিক থেকে চলে যাচ্ছে। তোমরা জানো এগুলোতে আমি দ্রুত বলছি। যদি এরকম হয় তাহলে আপতন কোণের যেই মানটার জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়েছে, সেই কোণটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ বা ক্রান্তি কোণ। এটাকে আমরা বলি সংকট কোণ, সংকট বা ক্রান্তি কোণ। তোমরা জানো এগুলো, তো আমি দ্রুত বলছি। সংকট কোণ বা ক্রান্তি কোণ, এটার সূত্র কি হবে? এটার সূত্র আমরা তৈরি করব। কেমনে তৈরি করব? দেখো, এখান থেকে সূত্র তৈরি করো। এটা ধরো কোন মাধ্যম নেব? এটা ধরো আমি ঘন মাধ্যম নিলাম, তাহলে এটার প্রতিসরণাঙ্ক ধরো এন ঘন, আর এটার প্রতিসরণাঙ্ক ধরো এন হালকা, এটা ধরো আমি নিলাম। আর এটা হচ্ছে থেটা হালকা, থেটা হালকার মান দেখো 90 ডিগ্রি, আর এটা হচ্ছে থেটা ঘন। এখন থেটা ঘনটা কিন্তু থেটা সি, বুঝতে পারছো? আমি এগুলো খুব দ্রুত বলছি, বুঝতে না পারলে আসলে কিছু করার নেই, কারণ যারা পড়তে চাচ্ছে তারা আসলে 1 ঘন্টার চেয়ে বড় ভিডিও হলে মানে আসলে ভালো হবে না, আমি দ্রুত বলছি। তাহলে দেখো, এন ঘন বাই এন হালকা সমান আমি কি লিখতে পারি বলো তো? না, আমি এইভাবে না বলে আমি বলি যে এন হালকা বাই এন ঘন, এটা আমি কি লিখতে পারি? দেখো, তুমি একটা জিনিস শুধু মনে রাখো, এই সূত্রটার জন্য এন যেই অর্ডারে থাকবে, মানে উপরে এ থাকছে নিচে বি থাকছে, এই সাইন থেটার ভি এ দুটা উল্টো ভাবে থাকবে। মানে যদি এন এ বাই এন বি থাকে, তাহলে যখন তুমি সাইন থেটা লিখবে তখন সাইন থেটা বি বাই সাইন থেটা এ, মানে এখানে উপরে এ নিচে বি, আর অন্য দুইটার ক্ষেত্রে উপরে বি নিচে এ, এভাবে হবে। মানে এন যেই দিকে থাকবে, এই সাইন থেটা আর এই ভি এটা তার উল্টো দিকে থাকবে। তাহলে দেখো, আমি যদি এখানে এন হালকা বাই এন ঘন লিখি, তাহলে এখানে হবে সাইন থেটা ঘন বাই সাইন থেটা হালকা, বুঝতে পারছো? এখন সাইন থেটা ঘনর মান কত বলো তো? সাইন থেটা ঘনর মান এখান থেকে দেখা যাচ্ছে, সাইন থেটা ঘন মানটাই কিন্তু সংকট কোণ বা ক্রান্তি কোণ। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতনের ক্ষেত্রে
আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেটাই হচ্ছে সংকট কোণ। তাহলে ঘনমাধ্যমের কোণটাই হচ্ছে সংকট কোণ। তাহলে ঘনমাধ্যমের কোণটা থিটা সি। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে থিটা সি, সাইন থিটা সি, সরি সাইন থিটা সি। আর নিচে কি হবে বলতো? নিচে হবে থিটা হালকা, যেটা 90 ডিগ্রি, তার মানে এখানে সাইন 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান তোমরা জানো 1, তাহলে এটা শুধু সাইন থিটা সি হয়, নিচে 1 থাকে, এটা ভাগ হয়ে যায়। তাহলে সূত্র কি বলতো? তাহলে সূত্র আমার হচ্ছে, এখানে আমি লিখি সূত্রটা। তাহলে সূত্র কি হচ্ছে? সাইন থিটা সি সমান কি হচ্ছে বলতো? এন হালকা বা এন ঘন। এখন তুমি এইভাবে বাংলায় তো আর হালকা ঘন লিখবা না, যেটা হালকা হবে সেটা উপরে দিবা, যেটা ঘন সেটা নিচে দিবা। তাহলে এটা আমি সূত্র আকারে দিয়ে দিই, সমান এন হালকা বাই এন ঘন। এখন তুমি একবারে থিটা সি সমান সাইন ইনভার্স এন হালকা বা এন ঘন করতে পারো, সমস্যা নেই। তো এগুলো হলো সূত্র, এগুলো আমরা ইউজ করবো মূলত। চলো আমরা শুরু করি। এই যে দেখো, আর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলে আরেকটা ব্যাপার আছে। ধরো আমি বলছি যে এ মাধ্যমের সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ককে আমরা বলি হচ্ছে বি এর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন এটা সমান কি হবে? এটা সমান হবে যার সাথে এ এর আছে, মানে যার সাপেক্ষে সে আছে নিচে, যার সাপেক্ষে সে আছে নিচে। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে, তাহলে এর প্রতিসরণাঙ্কটা তুমি নিচে দিবা, আর যারটা বের করতে বলেছে সে উপরে, মানে এন বি। এটা হচ্ছে ওই যে এ এন বি, বি এন এ, এসব বাদ দাও, এসব আসলে বইও নেই, এগুলো আসলে মাথা নষ্ট করে। যার সাপেক্ষে সে হচ্ছে নিচে, আর যারটা বের করতে পারে, দেখো এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, মানে বি এরটা বের করতে হবে, তাহলে বি উপরে, আর এ এর সাপেক্ষে মানে এ নিচে। অথবা বলতে পারে বি এর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, তাহলে যার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক সে উপরে, আর বি এর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে হলো অন্য যে আছে, অন্য তো এ আছে, অন্য যে আছে তার সাপেক্ষে এটার প্রতিসরণাঙ্ক। তাহলে এটা সাপেক্ষ, এটা নিচে হবে, আর বি এর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে বিটা উপরে হবে। আশা করি বুঝতে পারছো। এটা আমি ম্যাথ করানোর সময় আরো বলবো না, সমস্যা নেই। তো দ্রুত শুরু করি। দেখো এখানে কি বলছে? বলছে মিনার দাদির চোখের লেন্সের ক্ষমতা কমে যাওয়ার কারণে চশমা ব্যবহার শুরু করলেন। এটা ব্যাপার না, ব্যাপার হলো চশমার কাছের উপাদানের প্রতিসরণাঙ্ক। কাছের উপাদানের প্রতিসরণাঙ্ক দেখো এন দেওয়া আছে, এটা দেওয়া আছে 1.56, মানে এটা এন, যেহেতু কাজ বলেছে তাই আমরা গ্লাসের জন্য জি লিখতে পারি, এন জি। তাহলে বলেছে চশমার উপাদানের ক্রান্তিকোণ নির্ণয় করো। এখন ক্রান্তিকোণ আমরা কখন নির্ণয় করি? যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যায়। এখন ঘন মাধ্যম তো তুমি পেলে, এটা হচ্ছে কাঁচ, কাঁচ হচ্ছে ঘন মাধ্যম একটা। তাহলে হালকা মাধ্যম কোনটা? হালকা মাধ্যম কিন্তু বাতাস। দেখো চশমা থেকে যখন আলো কোথায় যায়? বাতাসেই তো যায়, তাই না? চশমা থেকে আলো বাতাসে যায়, তাহলে কি হবে? তাহলে বাতাস মাধ্যমের কাজ, বাতাস মাধ্যম আর কাঁচ মাধ্যম এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে তোমার আর একটা আছে বাতাস মাধ্যম। এখন বাতাস মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 হয়, এটা তুমি জানো। বাতাস মাধ্যম অথবা শূন্য মাধ্যম, এই দুইটার প্রতিসরণাঙ্ক হয় 1, এটা তুমি মনে রাখো। আমি যদি এখানে লিখিয়ে দিই যে এন এয়ার ইকুয়ালস টু 1, আরও কিছু কিছু যে দেওয়া আছে, ওয়াটারের ক্ষেত্রে সেটা হয় 1.33, কাঁচের ক্ষেত্রে মানে গ্লাসের ক্ষেত্রে হয় 1.52, ডায়মন্ডের ক্ষেত্রে হয় 2.42। এগুলো একটু মনে রাখবো, বইয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, আমি এগুলোই লিখে রাখছি। তো দেখো তুমি কাঁচ নিয়ে কাজ করবার, বাতাস নিয়ে। এখন বলেছে ক্রান্তিকোণ নির্ণয় করো। ক্রান্তিকোণের সূত্রটা তুমি খালি দেখো, ক্রান্তিকোণ হচ্ছে সাইন থিটা সি সমান এন হালকা বা এন ঘন। এটা যদি মনে না রাখতে চাও, হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম হয় না? হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক কম হয়, এটা এই যে দেখো, হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্ক কম হয় আর ঘন মাধ্যমে বেশি হয়। তাহলে দেখো এটাই প্রতিসরণাঙ্ক কম আর এটাই প্রতিসরণাঙ্ক বেশি, তাহলে ছোটটা উপরে লিখবা, বড়টা নিচে লিখবা। তাহলে তুমি একবারে সূত্র ফেলে দাও। সূত্র কি হবে? সাইন থিটা সি সমান উপরে ছোটটা, ছোটটা কার? এই যে হালকাটার মানে বাতাসের, তাহলে তুমি লিখবে এন এ, আর নিচে যারটা বেশি মানে গ্লাসেরটা মানে এন জি। তাহলে অতএব থিটা সি সমান কি হবে? সাইন ইনভার্স এন এ বাই এন জি। এন এর মান কত? 1, এন জির মান হচ্ছে 1.56। এটা ক্যালকুলেটরে বসাবো, অ্যান্সার পেয়ে যাবা, আমি আর করছি না। এখন দেখো এই প্রশ্নে গ নম্বরে বলছে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। এখন কি নির্ণয় করতে বলেছে সেটা করবা। এ এন বি, বি এন এ, ওসব আজাইরা জিনিস বাদ দাও। এখানে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে? যার সাপেক্ষে সে যাবে নিচে, মানে নিচে যাবে এন বি, আর যারটা বের করতে বলেছে সে উপরে, মানে এন এ, মানে এন এ বাই এন বি, এটা তোমার বের করতে বলেছে।
আর তোমার দেখো কি কি দেওয়া আছে, দেখো তোমার আপতন কোণ দেওয়া আছে, দেখো তোমার প্রতিসরণ কোণও দেওয়া আছে। এটা তোমরা অনেকে মিস করো, তোমার বিভেদ তলে দাগ দেওয়া থাকে সেটা তুমি মিস করো। অথবা যদি দাগ দেওয়া না থাকে, এটা কিন্তু দাগ দেওয়া ছিল না, এটা প্রশ্নের ত্রুটি থাকবে। মানে যদি কোনো জায়গায় দাগ দেখতে না পারো তাহলে মনে করবা যে, আর যদি মান প্রয়োজন হয় তাহলে দেখবা যে এখানে আসলে দাগটা আছে, মাঝে মাঝে এখানে একটু ভুল করে, তো তোমরা একটু চেক দিবে এখানে দাগ থাকতে পারে, তাহলে এটা আসলে 90 ডিগ্রি। তাহলে দেখো তো, তুমি দুইটা থিটা জানো, আর সেখান থেকে দুইটা এনের অনুপাত বের করতে বলছি, তাহলে কোন সূত্র দেবো আমরা? তাহলে দেখো তুমি সূত্রগুলো দেখো, তোমাকে এন এ বা এন বি এর মান বের করতে বলছে, অথবা এন বি বা এন এ যেটার মানই বের করতে বললো। তোমার দুইটা থিটা দেওয়া আছে, তাহলে একটা থিটা দুইটা থিটা জানলে তুমি এই জিনিসটা পাবা, এই জিনিসটা পাওয়া মানে তো এটা পেয়ে গেলে। তাহলে বুঝতে পারছো? তাহলে এন আর থিটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা যা যা নির্ণয় করবো সেটা আমরা আগে লিখে ফেলবো। তাহলে এন এ বাই এন বি এটা লিখে ফেললাম। যখন অনুপাত বের করতে বলবে, এটা তো অনুপাত, বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক মানে একটা অনুপাত, যে অনুপাতে যারটা বের করবো সে উপরে থাকবে আর যার সাপেক্ষে সে থাকবে নিচে। তাহলে এন এ বাই এন বি। এখন এন যে অর্ডারে থাকে, থেটার বেগ তার উল্টো অর্ডারে থাকে, তাহলে আমি যদি থেটা লিখতে চাই তাহলে উল্টো করে লিখতে হবে, মানে উপরে নিচে বি লিখেছি, এখন থেটা লিখলে উপরে লিখবো বি, নিচে লিখবো এ, এভাবে। এখন উপরে বি এরটা, বি এর কোণ কত, দেখো বি মাধ্যমের কোণ কিন্তু 90 ডিগ্রি, আর এ মাধ্যমের কোণ কত, এ মাধ্যমের কোণ দেখো 60 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে বসাবো, হয়ে যাবে। এটা আসবে 1 আর এটা আসবে √3/2, মানে 2/√3 আসবে। এভাবে রাখতে পারো, আবার দশমিকেও নিয়ে যেতে পারো। ঘ নম্বরে কি বলছে, বি এর পরিবর্তে অন্য একটি মাধ্যম সি ব্যবহার করলে যদি ক্রান্তিকোণ অর্ধেক হয়, তাহলে বি ও সি এর মধ্যে কোণটির ঘনত্ব বেশি হবে। বি ও সি এর মধ্যে কোনটির ঘনত্ব বেশি হবে। দেখো ঘনত্বর কথা বলেছে, মানে কে বেশি ঘন তাই জানতে এসেছিস। এখন কে বেশি ঘন আমরা কেমনে বুঝি বলো তো? আমি যদি সূত্রগুলো নিয়ে আসি এখানে, সূত্রগুলো একটু এখানে নিয়ে আসি তাহলে ভালো হবে। এখন কোনটা বেশি ঘন সেটা তুমি কেমনে বুঝবা? দেখো এন কিন্তু ঘনত্ব নির্দেশ করে, আমি তোমাকে বলছিলাম, মানে এন যদি বেশি হয় তাহলে সেটা বেশি ঘন, আর এন যদি কম হয় তাহলে সেটা হালকা। তাহলে তুমি কি করবা, কোনটা বেশি ঘন তাই জানতে চাইছে না, তাহলে তুমি দুইটারই এন বের করে দেখবা, এন বের করে যার এন বেশি হবে সেটাই বেশি ঘন হবে। বলা আছে বি এর পরিবর্তে অন্য একটি মাধ্যম সি ব্যবহার করলে যদি ক্রান্তিকোণ অর্ধেক হয়, তাহলে বি ও সি এর মধ্যে কোনটির ঘনত্ব বেশি। এখন ক্রান্তিকোণ অর্ধেক হয়, সেখান থেকে তুমি কেমনে বের করবা? দেখো শুরুতে তোমার কি দেওয়া আছে, তোমার এই কোণটাই তোমার ক্রান্তিকোণ না, কারণ এই কোণের কারণে তো তুমি 90 ডিগ্রি পেয়ে গিয়েছো, তাহলে এটাই তোমার ক্রান্তিকোণ। মানে শুরুতে থেটা সি 1 এটা তোমার 60 ডিগ্রি। এখন থেটা সি 1 বলতে কি বোঝাচ্ছি, থেটা থেটা সি এর সূত্র তুমি জানো, মানে এ 60 ডিগ্রি সমান তুমি কি লিখতে পারবা, থেটা সি 1 এটা লিখতে পারবা ওই হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে যারটা কম সেটা উপরে, যারটা বেশি সেটা নিচে। কম কারটা, হালকারটা, তাহলে কোনটা বেশি হালকা তুমি এখান থেকে দেখে বলো, এখান থেকে দেখে বলো যে কোনটা হালকা মাধ্যম। দেখো আমি যদি তোমাকে আবার সূত্র দেখাই, দেখো হালকা মাধ্যমে কোণ কিন্তু বেশি হয়, ঘন মাধ্যমে কোণ কম হয়, তাহলে হালকা মাধ্যমে কোণ বেশি হয়। কোণ বেশি দেখো, এটা 90 ডিগ্রি বেশি, মানে বিটা হচ্ছে হালকা মাধ্যম। সে কারণে ওই 6টা তথ্য মুখস্থ করতে বললাম, ওই 6টা তথ্য মুখস্থ করলে এগুলো কিন্তু খুব দ্রুত বুঝে যাবে। কোণ বেশি হলে এটা হালকা মাধ্যম, আর কোণ কম হলে এটা ঘন মাধ্যম। তাহলে হালকারটা উপরে হবে, মানে এন বিটা হবে উপরে, আর এন এটা হবে নিচে। এখন কাদের মধ্যে তুলনা করতে বলেছে, বি আর সি এর মধ্যে কোনটির ঘনত্ব বেশি, তাহলে তোমার এন বি এর মান বের করা লাগবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো যে এন বি সমান লিখতে পারো, আচ্ছা এখানে একটা সাইন হবে, আচ্ছা এখানে ভুল আছে, এখানে একটা সাইন হবে। তাহলে এটা হবে সাইন 60 ডিগ্রি কত, √3/2, তাহলে √3/2 সাথে এন এ গুণ, তাহলে হবে √3/2 এন এ। এটা খুব সম্ভবত 0.86 এন এ এমন একটা মান আসবে, বা 87 হতে পারে, 87 এন এ এমন একটা মান আসবে। মানে এন বি সমান হচ্ছে 0.87 এন এ। আশা করি এন বির মানটা আমরা বের করলাম। এখন এর ঘনত্বটাও তো আমরা জানি না, মানে এর প্রতিসরণাঙ্ক তো আমরা জানি না, সে কারণে এখানে এন আকারে রেখে দাও। কোনোটাই যেহেতু জানি না তাই আমাদের মান এমন আসছে। এন বি সমান 0.87 এন এ, এটা বের করলাম। এবার এন সিটা বের করতে হবে। এন সি আমরা কেমনে বের করব, দেখো বলেছে বি এর পরিবর্তে যদি আমরা সি ব্যবহার করি তাহলে ক্রান্তিকোণ অর্ধেক হয়ে যায়। মানে যদি আমি এখানে আঁকাই, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এবার আমরা এই বি এর বদলে আমরা এখানে সি ব্যবহার করছি, আর শুরুতে তো এ আছে। এখন আগে ছিল ক্রান্তিকোণ 60, এখন ক্রান্তিকোণ কত হবে, থেটা সি 2 এটা কত হবে, 60 ডিগ্রি/2, এটা হবে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার 30 ডিগ্রিতে কাজ হয়ে যাবে। 30 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি পাবো, মানে
এখানে 90 পাবো আর এখানে 30 ডিগ্রি। তাহলে এবার এই 30 ডিগ্রিকে এবার আমরা কি লিখতে পারি, এটার সাইন সমান কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। সাইন থেটা সি সমান আমরা কি জানি, আচ্ছা আমি এখানে সাইন থেটা সি লিখে দিই, সাইন থেটা সি 2। এবার আমরা কি লিখবো, এবার এই দুইটার মধ্যে যেটা হালকা সেটা লিখবো। কোনটা হালকা বলো তো, কোনটা হালকা? দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে যেটার কোণ বেশি সেটা হালকা, তাহলে এটা হালকা আর এটা হচ্ছে ঘন। তাহলে হালকাটার উপরে যাবে, তাহলে এনসি যাবে উপরে আর নিচে ঘনটা আসবে, মানে এন এ আসবে নিচে। তাহলে এখান থেকে এনসি সমান কত পাবো দেখো তো, এনসি সমান পাবো থেটা সি 2, এটা কিন্তু 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি হবে এখানে, মানে এখানে হবে সাইন 30 ডিগ্রি, তার সাথে গুণ যাবে এন এ। তাহলে সাইন 30 ডিগ্রি কত, হাফ, হাফ মানে কত 0.5 এন এ। তাহলে এন সি হচ্ছে 0.5 এন এ আর এন বি হচ্ছে 0.87 এন এ। তাহলে কোনটা বেশি, এন বিটা অবশ্যই বড়। তাহলে কোনটার ঘনত্ব বেশি, বি মাধ্যমের ঘনত্ব সি মাধ্যমের চেয়ে বেশি। আশা করি বুঝতে পারছো, আমি দ্রুত করে দিলাম, যদি বুঝতে না পারো আরেকবার দেখো বুঝে যাবে না, আমি দ্রুতই বলেছি। যেহেতু ঘনত্ব বের করতে বলেছে তাই দুইটার প্রতিসরণকে তুলনা করতে হবে। এখন এই দুইটা কারোরই প্রতিসরণাঙ্ক যেহেতু জানো না, তাই তুমি এন এ এর মাধ্যমে তুমি এই বি আর সি দুইটাকে প্রকাশ করলে, তাছাড়া আর কিছু না। এটা একটু দেখে যাও, কমন চলে আসতে পারে। এখন এ প্রশ্নে কি বলছে দেখো তো, এ প্রশ্নে বলছে চিত্র 1 অনুযায়ী তরল মাধ্যমে আলোর বেগ নির্ণয় করো। এখন কি কি দেয়া আছে তোমার, এটা দেয়া আছে, এটা দেয়া আছে। এখন বাতাস মাধ্যমে আলোর বেগ আসলে আমরা জানি, বাতাস মাধ্যম মানে শূন্য মাধ্যম, যেটা হচ্ছে 3 গুণ 10⁸। তো আমি এই কাজ করতে না বলে আমি আরেকটা কাজ করতে বলি। বাতাস মাধ্যমে আলোর বেগ জানার চেয়ে আমরা আরেকটা বেশি যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমরা বাতাস মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানি, যে n সমান 1। তাহলে তুমি কি করবা, এখানে তুমি থেটা এ জানো, এ কেন, এ আর বাতাসের এ আর, থেটা এ জানো, এটা তরল মাধ্যম, তাহলে এটা লিকুইড বলি, মানে এল বলি, তাহলে এটা কি হবে থেটা এল। তাহলে বাতাস মাধ্যমের থেটা জানো, তরল মাধ্যমের থেটা জানো, বাতাস মাধ্যমের এন জানো, সেখান থেকে তুমি তরল মাধ্যমের এন নির্ণয় করে নাও। এন নির্ণয় করলে তারপরে এন সমান সি/ভি সূত্র প্রয়োগ করো, তাহলেই হয়ে যাবে। আমি এই জিনিসটা করতে বেশি উৎসাহিত করি, কারণ বাতাস মাধ্যমের বেগ জানার চেয়ে বাতাস মাধ্যমের প্রতিসরণাঙ্কটা আমরা বেশি জানি, সেই কারণে এটাই ইউজ করবো। তাহলে তোমার নির্ণয় করতে হবে আগে এন এল, তারপরে সেখান থেকে তুমি এন সমান সি/ভি সূত্র প্রয়োগ করে তুমি সেখান থেকে ভি নির্ণয় করবা। তাহলে এন এল তোমার আগে নির্ণয় করতে হবে, সে কারণে তুমি এন এলটা উপরে রাখো আর তুমি এন এটা নিচে রাখো, কারণ তুমি যেটা উপরে রাখবা সেটা তো তোমার বের করা সহজ হবে, কারণ এই এন এটা ওই পাশে গুণ করিয়ে দিলে হয়ে যায়। এখন এন এল বাই এন এ আমরা কি লিখতে পারি, সাইন থেটা এ বাই সাইন থেটা এল, মানে এটার উল্টো, এভাবে লিখতে পারি। তাহলে সাইন থেটা এ কত বলো তো, থেটা এ কত, সাইন 45 ডিগ্রি, আর থেটা এল কত, থেটা এল হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি কত, 1/√2, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। এটা তুমি একবারে ক্যালকুলেটরে করতে পারো, সমস্যা নেই। এটা করে দেখবা এটার মানও 1/√2ই আসে। আর এন এর মান তো 1, তাই না? তার মানে এন এল বাই 1 সমান 1/√2। অতএব এন এল সমান হচ্ছে 1/√2। মানে এন এল এর মান তুমি জেনে গেলে, মানে তরল মাধ্যমে তুমি প্রতিসরণাঙ্ক জেনে গেলে, কিন্তু তোমার তো তরল মাধ্যমে আলোর বেগ চেয়েছে, তাহলে আলোর বেগ মানে তোমার ভি চেয়েছে। তাহলে কি হবে, তাহলে এই এন এল সমান কি লিখতে পারবে, এন এল সমান এন সমান সি/ভি না, তাহলে এন এল সমান হবে সি/ভি এল। সি এর উপরে এল লিখলাম না কেন, কারণ সি হচ্ছে কনস্ট্যান্ট, এটার মান 3 গুণ 10⁸ সবসময়, এটার জন্য আর এল টেল লেখা লাগে না। তাহলে তুমি এখান থেকে কি নির্ণয় করবে, দেখো তুমি এন এল এর মান জানো, তুমি সির মান জানো, তাহলে তোমার ভিএল নির্ণয় করতে হবে। তাহলে হবে ভিএল সমান হচ্ছে, এটা এই পাশে নিয়ে যাও, তাহলে সি বাই এটা এই পাশে নিয়ে আসো, সি বাই এন এল, তার মানে 3 গুণ 10⁸, আর এন এল কত 1/√2। আশা করি বুঝতে পারছো, এভাবে তোমার হয়ে যাবে না আর কি। এটা যদি তুমি করো তাহলে √2 গুণ 3 গুণ 10⁸ করলে যা হবে না তাই অ্যান্সার আসবে না। আশা করি বুঝতে পারছো। চলো আমরা সামনে আগাই এবার। এই প্রশ্নে কিন্তু আসলে একটা ত্রুটি আছে, মানে এটা আসলে তোমাদের বলা উচিত না। দেখো বাতাস মাধ্যমে এটা বেশি আর তরল মাধ্যমে এটা কম, তাই না? এখন এনএল বের করার সময় একটু ওয়েট করো, আমার একটু হয়তো ভুল গিয়েছে। এটা আসলে এমন হবে না, এটা উপরে যাবে আর এটা নিচে আসবে। আচ্ছা এটা 1/√2 হবে না, এটা শুধু √2 হবে, এটা হবে শুধু √2, এটা শুধু √2 হবে, একটু সরি, এ টুটা উপরে যায়, এটা শুধু √2 হবে। তাহলে এখানে 1/√2 না, আমার ক্যালকুলেশনে ভুল গেছে, এটা শুধু √2 হবে। তাহলে দেখো আলোর বেগের চেয়ে বেশি তো হতে পারবে না, তাহলে এখানে √2, মানে নিচে √2 দিয়ে ভাগ করে যা হবে তাই হবে অ্যান্সার, মিটার পার সেকেন্ড অ্যান্সার আসবে। আশা করি বুঝতে পারছো। চলো সামনে আগাই।
চিত্র একে এ মাধ্যমে আলোর বেগ নির্ণয় করো। এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ মানে এই যে এটা হচ্ছে এ মাধ্যম, এটা বি মাধ্যম। দেখো তোমার দুইটারই কোণ দেওয়া আছে, মানে এটা এটা হচ্ছে তোমার থিটা এ আর এটা হচ্ছে বি মাধ্যম, মানে এটা থিটা বি। এবার তোমার এন বিও দেওয়া আছে। এখন তুমি থিটা এ জানো, থিটা বি জানো, এন বি জানো, এখান থেকে তুমি এন এ বের করতে পারবা না? কেমনে বের করবা? দেখো যেটা বের করবে সেটা উপরে, তাহলে এন এ বাই এন বি সমান তুমি লিখতে পারবা সাইন থিটা বি। অনেকে সাইনটা লিখতে ভুলে যায়, এটা ভুল করা যাবে না। সাইন থিটা বি বাই সাইন থিটা এ। এখান থেকে তুমি এন এ বের করবা। কেমনে বের করবা বলো তো? তুমি থিটা বি জানো না? থিটা বির মান দেখো 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। থিটা এ জানো না? এ হচ্ছে 25 ডিগ্রি, মানে সাইন 25 ডিগ্রি। এন বি এর মানও জানো, এন বির মান দেওয়া আছে 1.55। তাহলে তুমি এখান থেকে এন এর একটা মান পেয়ে যাবা। এখন বলেছে এ মাধ্যমে আলোর বেগ, তুমি এ মাধ্যমে এন জানলে আলোর বেগ জানতে পারবা। এন এর সমান হচ্ছে সি বাই ভি এ। এখন এন এর মান তুমি কেবলই বের করলে, মানে এটা জানো সি হচ্ছে 3 × 10⁸, এটাও তুমি জানো। আবার দেখো দেওয়াই রয়েছে, তুমি না জানলেও কিন্তু তুমি বলতে পারবা না যে আমি পারছি না। এটাও জানো, এটাও জানো, তাহলে তুমি ভি এটা বের করে ফেলতে পারবা আশা করি। চলো সামনে আগাই। এখানে কি ঘ ছিল? শুধু গ ছিল। এখন বলছে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন যার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক সে থাকবে উপরে, মানে এন বি থাকবে উপরে, আর অন্যটা থাকবে নিচে। বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এর সাপেক্ষে, মানে যার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক সে উপরে আর অন্যটা হবে নিচে। তাহলে যারটা বি মাধ্যম সেটা উপরে আর অন্যটা হচ্ছে নিচে, মানে এন বি বাই এন এ নির্ণয় করতে বলেছে তোমার। এখন এন বি বাই এন এ নির্ণয় করার জন্য তোমার দেখো দুইটা থিটাই দেওয়া আছে, মানে তোমার থিটা এও দেওয়া আছে, তোমার থিটা বিও দেওয়া আছে। এটা তোমার পারা উচিত। এন বি বাই এন এ তুমি কি লিখবা? এন বি বাই এন এ কেন লিখলাম? কারণ এটা এটা বের করতে বলেছে। এটা তুমি লিখবা সাইন থিটা এ, যেহেতু এটা বি এ আছে তাহলে এটা হবে এ, আর উপরে এ নিচে বি হবে। দেখো তোমার থিটা এ থিটা বি দেওয়া আছে, থিটা এ দেওয়া আছে, থিটা বি দেওয়া আছে। এখান থেকে তুমি ক্যালকুলেটরে বসিয়ে যা হবে তাই এন বি বাই এন এর মান হবে। আশা করি বুঝতে পারছো। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের মাধ্যম দুটি পরস্পর বিনিময় করা হলে এবং এ ও রশ্মি একই অভিমুখে আপতিত হলে কি ঘটবে? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। দেখো আমি এই প্রশ্নটা ছোট করে এখানে রেখে দিচ্ছি এখানে। আর বলেছে উদ্দীপকের মাধ্যম দুটি পরস্পর বিনিময় করা হলে, মানে বি মাধ্যমেরটা এখানে নিয়ে গেলাম আর এ মাধ্যমটা নিচে নিয়ে আসলাম, এবং এ ও রশ্মি একই অভিমুখে আপতিত হলে কি ঘটবে? এরকম প্রশ্ন যদি দেয় তাহলেই তুমি প্রথমে যে জিনিসের চিন্তা করবে সেটা হচ্ছে সংকট কোণের চিন্তা করবা, মানে থিটা সি এর চিন্তা করবা। সংকট কোণের চেয়ে যদি আপতিত সংকট কোণের সমান যদি আপতিত রশ্মি হয়ে যায় তাহলে কি হতো বলতো? তখন আমরা সংকট কোণে কোনো রশ্মি আপতিত করি ঘন থেকে হালকায়, ঘন থেকে হালকাতে যদি আপতিত করি তাহলে সেটা বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাই না? মানে 90 ডিগ্রিতে বিভেদ তল ঘেঁষে চলে যায়। এখন তার চেয়ে যদি আরো বেশি কোণে দিই তাহলে সেটা প্রতিফলিত হয়ে জায়গায় ফিরে আসছে, সেটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি লিখে দিচ্ছি না, আশা করি তোমরা জানো এগুলো, এটা এমনি রিভিশন ভিডিও। তাহলে মাধ্যম দুটি বিনিময় করা হলে এবং এ রশ্মি একই অভিমুখে, মানে যেদিক থেকে যাচ্ছিল সেদিকে গেলে কি হবে? এখন তুমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিন্তা করলে তো হবে না, বুঝতে হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় নাকি। দেখো এ মাধ্যম বি মাধ্যমের মধ্যে কোনটা ঘন দেখো তো, এটা কোণ ছোট তাহলে এটা ঘন, বুঝতে পারছো? আর এটাই কোণ বড়, দেখো 60 ডিগ্রি বড়, তাহলে এটা হচ্ছে হালকা। তার মানে শুরুতে কি হচ্ছিল বলতো? শুরু থেকে হালকা থেকে ঘন হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা যখন থিটা সির হিসাব করছিলাম, মানে সংকট কোণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের হিসাব যখন আমরা করি তখন আমরা কি করি? আমরা ঘন থেকে হালকায় যাই, ঘন থেকে হালকা, তাই না? তার মানে শুরুতে আমরা হালকা থেকে ঘন হয়ে যাচ্ছিলাম, আর ঘ নম্বরে বলে দিচ্ছি মাধ্যম দুটি বিনিময় করেছি, মানে এই হালকা মাধ্যমটা এখানে গিয়েছে আর ঘন মাধ্যমে এখানে এসেছে, আর এ ও রশ্মি একই অভিমুখে আপতিত হয়েছে, মানে আলো এদিক থেকে গিয়েছে। তার মানে এবার কিন্তু হালকা থেকে ঘন গেছিল, এবার কিন্তু ঘন থেকে হালকা, যেহেতু এই দুইটার জায়গা চেঞ্জ হয়ে গেছে তাহলে এবার ঘন থেকে হালকা। তো এবার আমার সংকট কোণটা বের করে নিতে হবে। সংকট কোণ আমরা তাহলে কি বের করব? সংকট কোণ হচ্ছে সাইন থিটা সি সমান হালকাটার প্রতিসরণাঙ্ক উপরে আর ঘনটার নিচে। তাহলে হালকাটার উপরে, হালকা কোনটা বলতো? হালকা হচ্ছে বি মাধ্যম মানে এন বি, আর ঘনটা কোনটা বলতো? ঘন হচ্ছে এ মাধ্যম মানে এন এ। এখন এন বি বা এন এর মান তুমি গ নম্বরে বের করে এসেছো যে এখানে, তাহলে তুমি এটা পেয়ে যাবা। তো আমি এটা একটু ক্যালকুলেটরে করে দিই, যেহেতু মানে চিত্র আঁকাতে বলেছে তাই ক্যালকুলেটরে করতে হবে। গ নম্বরে এটা আমি ক্যালকুলেটরে একটু করে দেখাচ্ছি। থিটা এর মান ছিল 45 ডিগ্রি, থিটা বির মান ছিল 60 ডিগ্রি, তাহলে সাইন 45 বাই সাইন 60, এটার মান আসে হলো, এটার মান আসে 0.8165 এমন আসে। তাহলে সাইন থিটা সি এর
এটাও তো NB/NA, তাহলে গ নাম্বার থেকে এটা এসেছে। এবার ঘ নাম্বার করছি, এটা গ নাম্বার থেকে এসেছে 0.8165। তাহলে এখান থেকে থেটা সি বের করতে পারবা, এটা হচ্ছে সাইন ইনভার্স 0.8165, এটা করে ফেলো। এটা হচ্ছে সাইন ইনভার্স অ্যান্সার, এটা হবে হচ্ছে 54.74 ডিগ্রি। এখন তুমি একটা কথা বলো, 54.74 ডিগ্রি হলেই এটা 90 ডিগ্রিতে বিভেদ তল ঘেঁষে যাবে, মানে এইভাবে এটা 54.74 ডিগ্রি হলেই এটা 90 ডিগ্রি হবে। কিন্তু এটা তো 60 ডিগ্রি আছে, মানে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, মানে এর থেকেও যদি বেশি হয় তখন এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে চিত্র এইভাবে আঁকাবা। এবার চিত্র কেমনে আঁকাবা, তুমি এখানে একটা বিভেদ তল দিবা, এখানে বিভেদ তলটা দিবা, ধরো আমি এইভাবে দিচ্ছি বিভেদ তল, এখানে বিভেদ তল থাকবে, আর তারপরে অভিলম্বটাও এঁকে দিবা এভাবে। অভিলম্ব টাকার পর এবার কিন্তু এ আর বি মাধ্যম অদল বদল হয়ে গেছে, মানে উপরে এ ছিল, এখানে এবার তুমি লিখবা নিচে এ লিখবা, এ মাধ্যম লিখে দিবা, আমি শুধু এ দিচ্ছি, আর বিটা চলে গিয়েছে উপরে। এখন এ ছিল ঘন, তাহলে এটা কিন্তু ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম, তাহলে ঘন থেকে হালকায় যাচ্ছে। ঘন থেকে হালকায় যখন যাবে তখনই আমরা সংকট কোণ দেখে নেব, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখো তাই হয়েছে, সংকট কোণ আমরা বের করে 54.74 ডিগ্রি পাইছি, কিন্তু এটা তো 60 ডিগ্রি, মানে সংকটের চেয়েও বেশি যখন হবে তখন প্রতিফলন হবে পূর্ণ অভ্যন্তরীণ। তাহলে রশ্মিটা তুমি যদি আঁকো, তাহলে এটা যদি তুমি 60 ডিগ্রি আঁকো, তাহলে এটা প্রতিফলিত আসবে। এখন প্রতিফলন হলে কোণ সেম থাকে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা তুমি 60 ডিগ্রিতেই করবা। এখন তুমি আন্দাজে দিয়ে দিতে পারো, কিন্তু আমার সাজেশন থাকবে তুমি যদি জ্যামিতি বক্স দিয়ে মানে চাঁদা দিয়ে একটু দেখে নাও, মানে কোনটা ঠিক রাখো তাহলে ভালো হয়। এটা 60 ডিগ্রি দিবা, এখানে কোন দেখানো লাগবে না, সমস্যা নেই। আর এটা এভাবে একটু দেখিয়ে দিবা, এই যে কারণ যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকটা একটু দেখিয়ে দেওয়া লাগে, তো এভাবে একটু দেখিয়ে দিবা। আর একটু ব্যাখ্যা করে দিবা যে সংকট কোণের চেয়ে যেহেতু কোণ বেশি আপতন কোণ, তাই প্রতিসরিত না হয় সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, এভাবে একটু দেখিয়ে দিবা। তো এভাবে দেখিয়ে দিলেই আর একটু ব্যাখ্যা করে দিলে মার্ক পেয়ে যাবো। তো চলো সামনে আগাই। এবার কি বলছে, এক্স মাধ্যম থেকে আলোকরশ্মি ওয়াই মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান 60 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 50 ডিগ্রি হয়। মানে দুইটা মাধ্যম আছে এক্স আর ওয়াই, তখন আপতন কোণ হয় 60 ডিগ্রি, মানে এক্স থেকে ওয়াই যাচ্ছে, মানে এক্স এর কোণটা 60 ডিগ্রি আর ওয়াই এর কোণ হচ্ছে 50 ডিগ্রি। এবার বলছে যে এরপর রশ্মিটি ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমের দিকে অগ্রসর হয়, ওয়াই থেকে আবার জেডে যায়। মানে এখানে একটা মাধ্যম ধরে এক্স, তারপর ওয়াই, তারপর জেড, এক্স থেকে ওয়াই এ যেতে হলে 60 ডিগ্রি আর 50 ডিগ্রি হয়, তারপর আবার ওয়াই থেকে জেডে যায়। এখন বলছে যে ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 0.74, ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা আমরা পরে দেখছি, আমরা আগে চিত্রটা এঁকে ফেলি। চিত্র আঁকলে জিনিসটা সহজ হয়ে যায়, যদি কোনো অঙ্ক না বোঝো তাহলে চিত্রটা আঁকা, বা যদি বাংলায় কথা লেখা থাকে যদি চিত্রটা আঁকাই নাও তাহলে ভালো হবে। তাহলে আমি যদি চিত্র আঁকাই, আমি এইভাবে আঁকাছি, তোমরা পুরো পুরো লাইনই টেনে দেবো, সমস্যা নেই। এখানে আমার সবচেয়ে নিচেরটা আমি ধরলাম এক্স মাধ্যম, তারপর ওয়াই, তারপর জেড। তাহলে আমি যদি অভিলম্ব টেনে নিই, দুইটা মাধ্যমের জন্য একটা করে অভিলম্ব হয়, তুমি তিনটা অভিলম্ব টানতে গিয়ে দেখবো যে তোমার দুইটা আলাদা অভিলম্ব লাগছে, মানে এটা এটার জন্য একটা অভিলম্ব, এটা এটার জন্য আলাদা একটা। তো প্রথমে আমি এটা এঁকে ফেলছি, এই যে এই অভিলম্বটা এক্স আর ওয়াই, এটা হচ্ছে এক্স মাধ্যম, এটা হচ্ছে ওয়াই মাধ্যম, এটা হচ্ছে জেড মাধ্যম। তাহলে কি বলেছে, এক্স থেকে ওয়াই যাওয়ার সময় আপতন কোণের মান হয় 60, প্রতিসরণ হয় 50। তাহলে আমি 60 ডিগ্রি দিয়ে দিচ্ছি আপতন কোণের মান, এটা একটু কালার চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আপতন কোণের মান। আর প্রতিসরণ কোণের মান কি হবে বলো তো, যাওয়ার কথা কিন্তু এদিকে, আগে এটা তোমার দিয়ে দিতে হবে, এটা এভাবে তোমার দিয়ে দিতে হবে, এদিকে দিয়ে এবার তোমার প্রতিসরণটা দিতে হবে, মানে যে এদিকে সোজাসুজি যাওয়ার কথা সেটা দিয়ে তারপর তোমার করতে হবে। প্রতিসরণ কোণের মান কত, এদিক হলে 60 হয়, এদিক হলে কম হয় না, তোমার তো এটার সাথে কোণ, তাহলে প্রতিসরণ বলেছে দেখো 50 বলেছে, তাহলে তোমার 50 হবে, মানে একটু ছোট হবে। তুমি এটা যদি জ্যামিতি বক্স দিয়ে এঁকে দাও তাহলে বেশি ভালো হয়। এখন ওয়াই থেকে তো জেডেও গিয়েছে, সে কারণে আমি একবার এখানে মিলিয়ে দিলাম, এই যে এভাবে মিলিয়ে দিলাম, কারণ এখানে জেডে যাওয়ার পর তো আবার মানে প্রতিসরণ হবে। এবার এটা তোমার বলেছে কয় ডিগ্রি বলো তো, এটা বলেছে 60 ডিগ্রি, আর এটা বলেছে তোমার 50 ডিগ্রি। এখন 60 ডিগ্রিটা আছে থেটা এক্স, আর 50 ডিগ্রিটা আছে থেটা ওয়াই। থেটা জেডটা আমরা একটু পরে অঙ্কন করবো না, তো থেটা জেডটা আমরা একটু পরে অঙ্কন করি, তাহলে বোঝা যাবে না জিনিসটা আসলে কেমন। বা তুমি যদি অভিলম্বটা অঙ্কন করে রাখতে চাও তাহলে আরো ভালো, অভিলম্বটা অঙ্কন করে রাখো। অভিলম্বটা যদি অঙ্কন করো তাহলে দেখো এই কোণ আর এই কোণ কিন্তু একান্তর কোণ, ম্যাথের জিনিস। তাহলে
এটাকে তো থিটা ওয়াই বলবে, তাই না? মানে এক্স থেকে ওয়াই যাওয়ার সময় যেটা প্রতিসরণ কোণ, ওয়াই থেকে জেড যাওয়ার সময় সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে এখানে প্রতিসরণ কেমন হবে সেটাই আমাদের ঘ নম্বরে চেয়েছে। তো ঘ নম্বরে আমাদের যা চেয়েছে সেটুকু আমরা বের করি। ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। ওয়াই এর সাপেক্ষে এক্স এর, মানে এক্স এরটা উপরে যাবে, মানে এন এক্স বাই এন ওয়াই, এটা বের করতে বলেছে। এন এক্স বাই এন ওয়াই সমান কি হবে বলো তো? সাইন থিটা ওয়াই বাই সাইন থিটা এক্স। এত দূরে সে এটুকু পারার কথা। তো তাহলে সাইন থিটা ওয়াই কত হবে? সাইন থিটা ওয়াই কত? থিটা ওয়াই কত বলো তো? থিটা ওয়াই হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি। আর নিচে সাইন থিটা এক্স। থিটা এক্স কত দেখো? 60 ডিগ্রি। এটা করলে যা আসবে তাই উত্তর। আমি যদি দ্রুত করে ফেলি, সাইন 50 বাই সাইন 60, এটার মান আসে 0.88। এটা হচ্ছে অ্যান্সার। 2 ঘর পর্যন্ত রাখলে হবে। তাহলে তোমার গ নাম্বার কিন্তু হয়ে গেল। ঘ নাম্বারে কি বলেছে? আলোক রশ্মিটি ওয়াই মাধ্যম থেকে জেড মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে? ওয়াইয়ের থেকে জেডে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে? এখন ওয়াইয়ের থেকে জেডে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে এমন সব প্রশ্ন চিত্র সহ বিশ্লেষণ করতে বলে তোমার কি মনে করতে বলেছি? তোমার সংকট কোণের কথা মনে করতে বলেছি। এখন সংকট কোণ আমরা কখন চিন্তা করি? যখন ঘন থেকে হালকায় যায়। এখন ওয়াই যদি ঘন হয় আর জেড যদি হালকা হয় তাহলে এই কাজটা করা যায়। দেখি তো আমরা ওয়াই আসলে ঘন কিনা। দেখো বলেছে ওয়াই এর সাপেক্ষে জেড এর প্রতিসরণাঙ্ক হচ্ছে 0.74। ওয়াই এর সাপেক্ষে জেড এর প্রতিসরণাঙ্ক মানে যারটা সেটা উপরে, মানে এন জেড, ওয়াই এর সাপেক্ষে মানে নিচে হচ্ছে এন ওয়াই, সেটা তোমার বলা আছে 0.74। এখন তুমি ক্যালকুলেটর নিয়ে একটু বসো। তুমি একটা ভগ্নাংশ দাও যেটা লবে একটা ছোট সংখ্যা, হরে একটা বড় সংখ্যা। যদি তাই দাও তাহলে দেখবে এমন মান আসে, মানে একের চেয়ে ছোট, কিন্তু এটা একের চেয়ে ছোট মানে কি? একটা ভগ্নাংশে যদি লব ছোট হয়, মানে লবটা যদি ছোট হয় আর হরটা যদি বড় হয়, তখন মান হয় একের চেয়ে ছোট। তুমি লব বড় বসিয়ে দেখো আর হর তুমি ছোট বসিয়ে দেখো, দেখবে একের চেয়ে বড় মান পাবা। তার মানে এমন মান হতে হলে অবশ্যই লবটা ছোট হবে, হরটা বড় হবে। মানে এন জেড আসলে ছোট আর এন ওয়াই আসলে বড়। এখন প্রতিসরণাঙ্ক ছোট হওয়া মানে কি? প্রতিসরণাঙ্ক ছোট হওয়া মানে এটা হালকা হওয়া, মানে জেড মাধ্যম আসলে হালকা মাধ্যম। আর প্রতিসরণাঙ্ক বড় হওয়া মানে হচ্ছে এটা ঘন মাধ্যম। বুঝতে পারছো? প্রতিসরণাঙ্কই আসলে ঘনত্ব নির্দেশ করে। প্রতিসরণাঙ্ক ছোট মানে হালকা, প্রতিসরণাঙ্ক বড় মানে ঘন। তার মানে ঘন থেকে হালকায় যাচ্ছে, ঘন থেকে হালকায় গেলে আমরা কিন্তু সংকট কোণের গন্ধ পাই, তাই না? তাহলে আমরা এবার একটু ভালো মতো করে এঁকে ফেলি। এবার আমরা কি করব? ঘন থেকে হালকায় যাওয়ার জন্য এটা নিলাম বিভেদ তল, আর এটা নিলাম আমরা কি বলতো, এটা অভিলম্ব, তাই না? এটা আমরা নিয়ে ফেললাম। এখন আমরা আপতনটাও করিয়ে দিই নাকি? আপতনটাও আমরা করিয়ে দিলাম। আপতন কোণ কত ছিল বলতো? ওয়াই থেকে জেডে যাওয়ার সময় আপতন কিন্তু 50 ছিল। এটা 50 মানে এটা একান্তর কোণ 50, তার মানে এটা হচ্ছে 50, এটা হলো 50। এইভাবে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 50 ডিগ্রি। এখন একদম সোজাসুজি তোমার একটা দাগ টেনে দিতে হয়, তাই তুমি টেনে দিতে পারো এখানেই, এভাবে তুমি টেনে দিতে পারো। এখন তুমি তো সংকট কোণের গন্ধ পাচ্ছ, তাহলে সংকট কোণ নির্ণয় করো। থিটা সি এর মান কত আসে? থিটা সি এর মান কি বলতো? হালকারটা উপরে, ঘনরটা নিচে। তাহলে উপরে হালকারটা, হালকা কিন্তু জেড, এই যে জেড হালকা, আর ওয়াই কিন্তু ঘন। তাহলে উপরে এন জেড আর নিচে এন ওয়াই। এখন এন জেড বাই এন ওয়াই, এন ওয়াই এর মান কিন্তু দেয়া আছে। ওয়াই এর সাপেক্ষে জেড এর প্রতিসরণাঙ্ক হচ্ছে এন জেড বাই এন ওয়াই, জেড দেয়া আছে 0.74 সমান 0.74। এখন একটা কথা বলে দিই, আচ্ছা এখানে সাইন হবে। এখন একটা কথা বলে দিই, সংকট কোণ নির্ণয় করার ক্ষেত্রে তোমার যদি ম্যাথ এরর আসে কখনো, তার মানে তুমি আসলে দুইটা উল্টে ফেলেছো। দুইটা উল্টালে, এটা যদি তুমি উল্টো করে দাও তাহলে দেখবে একের চেয়ে বড় একটা মান পাও। ধরো তুমি 1.2 একটা মান পেলে, এটা তুমি সাইন থিটা সি বের করলে। এখন তুমি যদি থিটা সি সমান সাইন ইনভার্স 1.2 করো, তাহলে দেখবে ম্যাথ এরর আসে। ম্যাথ এরর হওয়ার কারণ হলো সাইন থিটার মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে, একের চেয়ে বড় হয় না। তাহলে তুমি ভাবো, তুমি যদি এটা একটু উল্টোপাল্টা করে ফেলো তাহলে দেখবে একের চেয়ে বড় মান চলে আসে। তো একের চেয়ে বড় মানুষে যদি কখনো ম্যাথ এরর আসে তাহলে বুঝবা তুমি এই জিনিসগুলোতে একটু উল্টোপাল্টা করেছো, মানে সূত্র একটু উল্টোপাল্টা করে ফেলেছো, তাই সমস্যা। এখান থেকে তুমি থিটা সিটা বের করো। থিটা সি সমান সাইন ইনভার্স এটা, বুঝতে পারছো? তাহলে আমি যদি সাইন ইনভার্স 0.74 লিখি, তাহলে কোণ কত আসে জানো? কোণ আসে দেখো 47.73। মানে 47.73 হলে এটা এদিক হয়ে যেত। 47.73 চেয়ে বেশি যেহেতু, তাই এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। মানে এই একই কোণে এদিকে চলে আসবে, মানে প্রতিফলনে যা হয় আর কি, মানে এটাও 50 ডিগ্রি হবে। তো এই কোণটা তোমার দেখানো লাগবে না, তুমি শুধু এইভাবে এটা একটু দেখাও, এভাবে এটা একটু দেখাও, তাহলে তোমার হয়ে গেল, কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। চলো সামনে আগাই। এ ম্যাথে গ নাম্বারে বলছে পানিতে আলোর বেগ নির্ণয় করো। এখন এ এন ডাব্লিউ দেওয়া আছে তোমার।
এখন তোমার এই জিনিস জীবনেও দেবে না, তারপরে তুমি একটা সূত্র শিখে নাও। আমি আবার সেই সূত্রের ইসে চলে যাই, আমি এখানে চলে যাই, এই যে সূত্রের ইসে এখানে দিয়ে দিই এ এন বি। এটা মানে আছে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। তাহলে যার সাপেক্ষে সে নিচে যাবে, মানে এন এ যাবে নিচে আর এটা যাবে উপর, এন বি। যদি বলতো বি এন এ, এটা মানে কি? এটা মানে হচ্ছে বি এর সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক, মানে যেটা উপরে আছে সেটা সাপেক্ষ, তাহলে এটা নিচে যাবে সূত্রের মধ্যে। আর যেটা নির্ণয় করতে বলেছে সেটা এখানে থাকবে, সেটা যাবে উপরে। এটা আসলে এখন তোমার জীবনে আসবে না এইভাবে। যদি আসে তাহলে মনে রাখো এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বোঝানোর জন্য এ এন বি, বি এর সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক বোঝানোর জন্য বি এন এ। কিন্তু আমি যেভাবে প্রকাশ করে দেখালাম যে একটা সাপেক্ষে আরেকটার প্রতিসরণাঙ্ক, যার সাপেক্ষে সেটা নিচে আর যেটা নির্ণয় করতে হবে সেটাও পরে, সেভাবে তুমি এই সূত্রটা প্রমাণ করতে পারো, তাহলে হয়ে যাবে। মানে সেভাবে প্রকাশ করতে পারলেই হচ্ছে। এবার আমরা সেখানে চলে যাই, আমরা যেখানে ছিলাম, আমরা যদি সেখানে যাই, এই যে এই প্রশ্নে ছিলাম, তাহলে এবার বলেছে পানিতে আলোর বেগ নির্ণয় করো, মানে ভি ডাব্লিউ, বুঝতে পারছো তো? এখন তোমার দেওয়া আছে এ এন ডাব্লিউ, এ এন ডাব্লিউ এটা তোমার দেওয়া আছে 1.33। এ এন ডাব্লিউ মানে হচ্ছে যে বাতাস হচ্ছে এ, দেখো দেওয়া আছে, আর পানি হচ্ছে ডাব্লিউ। তাহলে তোমার দেওয়া আছে এ এন ডাব্লিউ সমান 1.33। এটা নিচেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সমস্যা নেই। এ এন ডাব্লিউ মানে হচ্ছে এ এর সাপেক্ষে ডাব্লিউ এর প্রতিসরণাঙ্ক। এখন এ এর সাপেক্ষে মানে হচ্ছে এ এরটা নিচে যাবে, আর ডাব্লিউ ডাব্লিউ এরটা নির্ণয় করতে হবে, মানে ডাব্লিউ যাবে উপরে, সেটা তোমার দেওয়া আছে 1.33। এখান থেকে তুমি ডাব্লিউ এর প্রতিসরণাঙ্ক কিন্তু বের করে ফেলতে পারছো। তুমি ডাব্লিউ এর বেগ লাগবে, তাহলে ডাব্লিউ এর প্রতিসরণাঙ্কটা বের করে ফেলো, কত হয় 1.33 গুণ এন এ। এন এ হচ্ছে বায়ুর প্রতিসরণাঙ্ক, সেটা তুমি জানো, সেটা 1, তাহলে সেটা 1.33 হচ্ছে। এখন এন ডাব্লিউ সমান আবার তুমি কি লিখতে পারো, সি ডিভাইডেড বাই ভি ডাব্লিউ, সি বাই ভি। তাহলে তুমি এন ডাব্লিউ এর মান জানো 1.33, সি এর মান জানো 3 গুণ 10^8, তাহলে তুমি ভি ডাব্লিউ এর মান পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এটা শেষ। ঘ নম্বরে বলছে মাছটির প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে। এই প্রশ্ন সারা জীবনে বোর্ডে একবারই এসেছে, মানে দূরত্ব টুরত্বের ম্যাথ। এতক্ষণ যা দেখলে সেটা কিন্তু কোণ টোন, তারপরে প্রতিসরণাঙ্ক, না হলে বেগ, সেসবের ম্যাথ। এটা হচ্ছে দূরত্বের ম্যাথ। তো এটা আমি করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা যদি করতে না চাও তাও সমস্যা নেই। এই ম্যাথ আমার মনে হয় না কখনো আসবে না, আর যদি আসে তাও মানে তোমাদের আসবে না, না সমস্যা নেই। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা আমি একটু করেই দিচ্ছি। তো দেখো এটা কেমনে করি। এখানে দেওয়া আছে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে একটা কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে কোণগুলো একটু বের করে ফেলতে হবে। দেখো এখানে এ এন ডাব্লিউ দেওয়া আছে 1.33, তার মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1.33। এটা কিন্তু বেরই করলে গ নম্বরে এটা হচ্ছে 1 আর এটা 1.33। এখন তুমি এ এন জানো, মানে এন এ জানো, এন ডাব্লিউ জানো, তুমি দেখো থেটা এ জানো, তাহলে তুমি থেটা ডাব্লিউ জানবা না? থেটা ডাব্লিউ, থেটা ডাব্লিউ জেনে যাওয়া মানে কি, তুমি আসলে এই কোণটা জেনে গিয়েছো, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে থেটা ডাব্লিউ। মানে এই থেটা ডাব্লিউ কত হয় সেটা বের করতে হবে। তাহলে দেখো আমি যদি এখান থেকে বের করি, এখানে কি হবে বলতো, এন এ বাই এন ডাব্লিউ সমান হচ্ছে সাইন থেটা ডাব্লিউ বাই সাইন থেটা এ। এ সূত্র আমি ফেললাম। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই ম্যাথটা স্কিপ করো, এই ম্যাথ আসবে না, সমস্যা নেই। তুমি এন এ জানো এজ এ 1, এন ডাব্লিউ জানো 1.33, এ দুটো জানো, তুমি থেটা এর মানও জানো এটা, তাহলে তুমি থেটা ডাব্লিউ বের করতে পারবা না? থেটা ডাব্লিউ আমি একবারে করে দিচ্ছি, তোমরা একটু ম্যাথ করে নিয়ে বের করবা। তো এন এ আর এন ডাব্লিউ ভাগ করো, এন এ কত 1, এন ডাব্লিউ হচ্ছে 1.33, তার সাথে গুণ হবে সাইন থেটা এ, মানে সাইন 60 ডিগ্রি গুণ হবে, পুরোটুকু আবার সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে এটা সে হচ্ছে 40.63 ডিগ্রি, মানে এটা হচ্ছে 40.63 ডিগ্রি, এটা এটা হচ্ছে 40.63 ডিগ্রি। এখন 40.60 ডিগ্রি তুমি যদি এটা জানো, তাহলে আরেকটা জিনিস তুমি জানবা, সেটা হচ্ছে দেখো এই কোণটা যদি 60 হয়, তাহলে এই পুরোটুকু কিন্তু আবার 60, বুঝতে পারছো? এটা 60 হলে এই যে এই পুরোটুকু 60, মানে বিপরীত কোণ যাকে বলে, তাহলে এইটুকু হচ্ছে 30। এখন এখান থেকে একটা কষ্টকর কাজ তোমার করতে হবে, এটুকু কিন্তু 5, বুঝতে পারছো? তাহলে মাছটা একদম প্রকৃতপক্ষে যেখানে আছে সেখানের সাথে তোমার একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এমন একটা ত্রিভুজ। এই যে দেখো মাছ এখানে আছে একটা, এখানে আছে একটা, এই যে এখানে, এখানে প্রকৃতটা, আর এখানে তুমি যা দেখতে পাচ্ছ, এই যে এখানে তুমি যা দেখতে পাচ্ছ সেটা, আর এখানে প্রকৃতটা। তাহলে
এই যে এইভাবে আছে। এখন প্রকৃত যেখানে আছে সেখানের সাথে তোমার দেখো উচ্চতাটা দেয়া আছে, মানে এই উচ্চতাটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই পুরোটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, এই পুরোটুকু 4 সেন্টিমিটার। এখন তুমি তোমার কি বলেছে মাছটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে, মানে এই উচ্চতাটা তোমার চাইছে, এই মাছ থেকে এই মাছের উচ্চতা, মানে এইটুকু উচ্চতা তোমার চাওয়া হয়েছে, মানে এই এইচটুকু। যদি এই উচ্চতা বের করি আমি, কেমনে বের করবো বলো তো? এই উচ্চতা বের করার জন্য তোমার একটু কষ্টই করতে হবে। এটা তোমার দেয়া আছে 5, আর তুমি এখানের কোণটা জানো, এখানের কোণটা কত বলো তো? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে এই 40 পয়েন্ট এত বাদ দিয়ে বাকি যেটুকু থাকে, এই যে এইটুকু হচ্ছে এই কোণ। বুঝতে পারছো? এই যে এখানের এটুকু তো তোমার এই যে ওই থেটা ডাব্লিউ তুমি যেটা বের করলে, আর এটুকু হচ্ছে পুরো 90 ডিগ্রি থেকে থেটা ডাব্লিউ বাদ দিলে যত হয়, মানে এটা যদি আমি বলি থেটা, তাহলে থেটা সমান কত হবে? এই পুরো 90 থেকে থেটা ডাব্লিউ বাদ দাও, তাহলে কত হয়? 90 থেকে যদি থেটা ডাব্লিউ বাদ দাও, মানে 40.63 বাদ দাও, তাহলে কত হয়? এটা হয় হচ্ছে 49.37 ডিগ্রি। এটা হয় 49.37 ডিগ্রি। এখন তুমি দেখো, এটা তুমি জানো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এ থেটা জানো, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর এটুকু হচ্ছে তোমার ভূমি। বুঝতে পারছো? এটুকু লম্ব, এটুকু ভূমি। তাহলে তুমি যদি তুমি ট্যান থেটা ব্যবহার করো, ট্যান থেটার মানটা বের করলে, ট্যান থেটা ব্যবহার করলে তুমি লম্ব বাই ভূমি যদি তুমি দাও, তাহলে দেখো তুমি থেটার মান জানো, তুমি এখানে লম্বর মানও জানো, এই যে লম্বর মান 5, তাহলে তুমি ভূমিটা পেয়ে যাবা, মানে তুমি এটুকু পেয়ে যাবে, এই যে এটুকু, এটুকু তুমি পেয়ে যাবা না? এটুকু যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার খুব সম্ভবত কাজটা হয়ে যাওয়ার কথা। কারণ আচ্ছা, এটুকু বের করে তোমার কাজ হচ্ছে না, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, এটুকু আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, এই ম্যাথটা তোমরা স্কিপ করো, সমস্যা নেই। এই ম্যাথটা আসলে আমারই অত কোনো মানে আসার মতো কোনো ম্যাথ না, এটা খুবই মানে ইন্টার লেভেলের একটা ম্যাথ, তোমরা এটা বাদই দাও, সমস্যা নেই। আমি আর দেরি করছি না এটার জন্য, তোমাদের সলভ আমি পরে, তোমরা যদি কেউ চাও আমি একটা ভিডিও দিয়ে দেবো না, সমস্যা নেই। এটা আসলে একটু ঝামেলা আছে, কোন মন নিয়ে অনেক ঝামেলার কাজ করতে হয়, তো এটা আমি বাদ দিছি। আমি ধরো আমি ব্যর্থ, আমি ধরো করতে পারলাম না, এটা করতে পারবো না। এখানে এটুকু হচ্ছে ফুল 60, তাহলে এটুকু হচ্ছে 30, এটুকু 30 হলে তুমি এই উচ্চতাটা পেয়ে যাবে। আচ্ছা, আমি করে দিই এটা। তাহলে দেখো, আমি যদি দেখাই এই প্রশ্নটা, তোমাদের যদি গাইড থাকে তাহলে ভালো হয়। এই দেখো, এখান থেকে এই যে এটা হচ্ছে প্রকৃত, আর এটা হচ্ছে যা দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে এটা যোগ হয়েছে আর এখান থেকে এটা যোগ হয়েছে, মানে এটার সাথে এটা যোগ করি আর এটার সাথে এটা যোগ করি, এইটুকু দেওয়া আছে হচ্ছে 4, আর এই উচ্চতাটা হচ্ছে 5, মানে এই যে এইটুকু, এটুকু হচ্ছে 5, মানে এটুকু মানে হচ্ছে এই উচ্চতা। এখন তোমাকে বের করতে বলেছে কি, তোমাকে বের করতে বলেছে এই উচ্চতা, মানে আগে অবস্থানে মাছ যা ছিল তার থেকে কতটুকু উপরে, মানে এইটুকু বের করতে বলেছে। এখন তুমি জানো এই পুরোটুকু 5, এই 5 থেকে তুমি যদি এটা বিয়োগ দাও তাহলে তুমি এইচ পেয়ে যাবা। তাহলে তাহলে এইচ বের করার জন্য তোমার কি লাগবে? তোমার 5 তো তুমি জানো, এটা থেকে এটা বিয়োগ করলেই এইচ হয়, তাহলে তোমার এই মানটা লাগবে। এই মানটা বের করার জন্য তুমি কি করবা দেখো তো? দেখো, তোমার এইটুকু যদি 60 হয় তাহলে এই পুরোটুকু 60। দেখো আমি যদি দেখাই এখানে, এটা কিন্তু তোমার 60 দেয়া আছে, এটা যদি 60 হয় তাহলে দেখো এইটুকু 60 হয় বিপ্রতীপ কোণ, তাহলে এই পুরোটুকু 60, এই পুরোটুকু 60 হলে এইটুকু কিন্তু আবার হয় 30 ডিগ্রি। 30 ডিগ্রি, বুঝতে পারছো তো? 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই সাইডটা হচ্ছে ভূমি, আর এটুকু হচ্ছে লম্ব। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো, tan 30 ডিগ্রি সমান কি লিখতে পারো তুমি? tan 30 ডিগ্রি সমান এই লম্ব আর এই ভূমি, মানে এই লম্ব আমরা কি লিখতে পারি, এই লম্বটাকে, এটা ধরো আমি লিখলাম এল, তাহলে এই যে এল, আর নিচে ভূমি, ভূমি হচ্ছে এই যে দেখো 4, তাহলে এল সমান তুমি লিখতে পারো 4 tan 30। তাহলে tan 30 আছে 1/√3, মানে 4/√3 মিটার এল লিখতে পারো, মানে এটুকু তুমি পেলে 4/√3 মিটার। এখন এইটুকু হচ্ছে 5, এই পুরোটুকু 5 দেয়াই আছে, দেখো এখানে 5 দেয়াই ছিল, 5 দেয়াই ছিল, আর এটুকু হচ্ছে 4/√3। তাহলে এই এইচ কত? 5 থেকে 4/√3 বাদ দিলে এইটুকু পাও, তাহলে এইচ সমান কি লিখবা? 5 - 4/√3 মিটার। তো তোমরা কেউ বাদ দিলেও সমস্যা নেই, আমি একটু করে দিচ্ছি, যেহেতু ভিডিওটা শুরু করলাম, এটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে 2.7 মিটার, সেন্টিমিটার আসলে, এটা মিটার না, সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার আসলে, আর এটা 4 সেন্টিমিটার ছিল। তো 2.7 সেন্টিমিটারই খুব সম্ভবত তোমাদের গাইডে আছে, তোমরা একটু চেক দিয়ে নিও, তাহলে কাজ হয়ে যাবে।
চলো আমরা সামনে আগাই, বেশি দেরি করে ফেললাম এটাই। এই কয় মিনিট হলো আমাদের ভিডিও? 49 মিনিট, কিন্তু ভিডিও অলরেডি হয়ে গিয়েছে। তাহলে এবার চলো সামনে আগাই। বলছে যে বায়ুর মাধ্যম থেকে একটি আলোকরশ্মি কাছে 20 ডিগ্রি কোণে আপতিত হয়ে এত কোণে প্রতিসরিত হয় একটি লেন্সের বায়ু সাপেক্ষে লেন্সের কাছের প্রতিসরাঙ্ক কত? বায়ু সাপেক্ষে লেন্সের কাছের প্রতিসরাঙ্ক মানে বায়ু সাপেক্ষে মানে এয়ার, আর কাছ আছে গ্লাস, মানে যার সাপেক্ষে তাহলে সে নিচে মানে এন এ, আর যারটা তারটা উপরে মানে এনজি। এটা তুমি লিখতে পারো সাইন, যেহেতু দুইটারই থেটা দেয়া আছে তাহলে সাইন থেটা এ বাই সাইন থেটা জি। সাইন থেটা এ কোনটা? বায়ু মাধ্যমে আলোকরশ্মি কাছে এত কোণে আপতিত হয়, মানে বাতাস থেকেই তো কাছে আপতিত হয়, তাহলে বাতাস থেকে 20 ডিগ্রিতে আপতিত হয়, মানে এটা হচ্ছে থেটা এ। আর প্রতিসরিত হয় মানে কাছের মধ্যে প্রতিসরিত হয়, এটা হচ্ছে থেটা জি। এবার তোমরা পেরে যাবে এন এ বাই এনজির মান বের করে ফেলবা। চলো আমরা সামনে আগাই। বলছে বি মাধ্যমে আলোর বেগ নির্ণয় করো। বি মাধ্যমে আলোর বেগ কেমনে নির্ণয় করবা দেখো তো। বি মাধ্যমে আলোর বেগ নির্ণয় করার জন্য বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক লাগবে তোমার, মানে এন বি লাগবে। সেখান থেকে সি বাই ভি করে হয়ে যাবে। বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুমি জানো অলরেডি 1। বায়ু মাধ্যমে থেটা জানো। দেখো এখানে তুমি কেমনে চিনবা? দেখো দুইটা রশ্মি দিয়ে দিয়েছে তোমাকে বিভ্রান্ত করার জন্য, তুমি কেমনে চিনবা কোনটা কি? কারণ দেখো তোমার দেয়া আছে 48 ডিগ্রিটা, মানে এই যে এই কোণটা দেয়া আছে, এই কোণ মানে তুমি এই রশ্মিটা নিয়ে কাজ করবা। এটা হচ্ছে বি ও বি ড্যাশ, এটা বি ও বি ড্যাশ, মানে এখানে গিয়েছে, এখানে গিয়ে এখানে গিয়েছে, মানে আপতন কোণ তোমার হচ্ছে মানে থেটা বি তোমার দেয়া আছে 48 ডিগ্রি। আর থেটা এ কত বলো তো? থেটা এ কি দেয়া আছে? এই যে বি ও বি ড্যাশ, তাহলে থেটা এ হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এটা 90 ডিগ্রি। তুমি দুইটা থেটা জানো, একটা এন জানো, আর একটা এন জানতে পারবা না। এন বি বাই এন এ সমান হবে সাইন থেটা এ বাই সাইন থেটা বি। সেখান থেকে এন বি বের করবা। আবার এন বি সমান লিখতে পারো সি বাই ভিবি। সি এর মান অলরেডি জানো, এন বির মান জানো, সেখান থেকে ভিবি বের করতে পারবা। আমি আর করে দেবো না এগুলো। এখন প্রত্যেকটাই প্রায় সেম। প্রতিসরণ কোণের মান 35 ডিগ্রি হলে আপতন কোণের মান নির্ণয় করো। এখন দেখো আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করায় এর বেগ 1/3 হ্রাস পেল। 1/3 হ্রাস পেল বলতে আসলে এ থেকে বিতে গেল বলে 1/3 হ্রাস পেল, মানে আগে ছিল ভি এ, পরে ভি এ থেকে 1/3 কমে গিয়েছে, মানে ভি এ থেকে এর 1/3 কমে গিয়েছে এমন। মানে ভি এ থেকে বিয়োগ হবে ভি এর 1/3, মানে 1/3। এটা করলে পাবা 2/3 ভি এ, মানে এটা হচ্ছে ভিবি। ভিবি সমান হচ্ছে 2/3 ভি এ। এখন বলছে প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি হলে আপতন কোণ কত? এখন তোমার একটা সূত্র মনে আছে? এখান থেকে তুমি ভিবি বাই ভি এ তুমি বের করতে পারো। ভিবি বাই ভি এ হচ্ছে 2/3, মানে ভিবি বাই এই যে, তাহলে এমন হয় ভিবি বাই ভি এ হচ্ছে 2/3। এটা বলছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ কোনটা বলতো? তোমার আই মানে হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ, এই যে এটা। আর দেখিয়ে দেখো দিয়েছে, অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, মানে এদিক থেকে আপতিত হচ্ছে, মানে থেটা এ হচ্ছে আপতন কোণ, আর থেটা বি হচ্ছে প্রতিসরণ কোণ। তোমার থেটা এ তোমার দেওয়া আছে, থেটা বি বের করতে বলেছে। থেটা বি বের, তাহলে যেটা বের করতে বলেছে সেটাও পরে। থেটা বি লিখতে হলে অবশ্যই সাইনের সাথে লিখবে, তাহলে সাইন থেটা বি বাই সাইন থেটা এ সমান ভিবি বাই ভি এ। সূত্র দেখে এসে বুঝতে পারবা না। কারণ ভিবি বাই ভি এর মান জানো 2/3, থেটা এর মানও জানো তুমি 35 ডিগ্রি, তাহলে তুমি থেটা বি বের করতে পারবা। বলছে আপতন কোণের মান পরিবর্তন না করে যদি প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি করা হয়, তাহলে বি মাধ্যমে আলোর বেগের কিরূপ পরিবর্তন আনতে হবে। মানে তোমার কিছুই বলেনি, বলেছে আপতন কোণের মান পরিবর্তন করেনি, মানে থেটা এর মান তুমি অলরেডি জানো, এটা তুমি জানো। প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। প্রতিসরণ কোণের মান তো তুমি বের করলে থেটা বি, গ নম্বরে তুমি বের করেছো থেটা বি, এটার মান তুমি 5 ডিগ্রি বাড়াইছো, মানে তুমি থেটা বি জানো। এবার থেটা এ জানো, থেটা বি জানো, এই দুটো জানো। আর বলেছে তাহলে বি মাধ্যমে আলোর বেগের কিরূপ পরিবর্তন আনতে হবে। তোমার দেখো এ মাধ্যমের আলোর বেগের তো চেঞ্জ হচ্ছে না, তোমার চেঞ্জ করতে হবে বি মাধ্যমের আলোর বেগের। আলোর বেগের নিয়ে যদি কাজ হয় তাহলে তুমি আলোর বেগ নিয়ে কাজ করবে না, তুমি এন নিয়ে কাজ করবে। দেখো তোমার থেটা এ সেম আছে, বলেছে আপতন কোণের মান পরিবর্তন না করে প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি, মানে তুমি প্রতিসরণ কোণও জানো, তুমি গ নম্বরে পেয়েছো তো প্রতিসরণ কোণ, তার সাথে 5 ডিগ্রি বৃদ্ধি, এই দুটো জানো। এবার তুমি যেহেতু আলোর বেগ নিয়ে কাজ করতে বলেছে, তাই তুমি কাজ করবে হচ্ছে প্রতিসরণাঙ্ক নিয়ে। এখন আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায়, এত কাজ করলো, মানে বি মাধ্যমে আলোর বেগের কিরূপ পরিবর্তন আনতে হবে। তাহলে এ মাধ্যমে আলোর বেগ দেখো বলা আচ্ছা, আলোর বেগ যেহেতু বলা আছে আলোর বেগ নিয়ে কাজ করে, এ মাধ্যমে আলোর বেগ বলা আছে যে 3 × 10⁸, তাহলে এ মাধ্যমে আলোর বেগ তুমি জানো ভি এ, তাহলে এটা ব্যবহার করে তুমি ভিবি বের করতে পারবা না? ওই যে ভিএ বাই ভিবি বাই ভিএ সমান সাইন থেটা বি বাই সাইন থেটা এ, এটা বের করে তুমি ভিবি বের করতে পারবা। এখন শুরুতে ভিবি কত ছিল বলো তো? শুরুতে ভিবি ছিল কত? 2/3 ভিএ ছিল, কিন্তু 2/3 ভিএ।
তখন আমি দেখিনি যে ভি এর মান কিন্তু দেওয়াই ছিল, মানে 2/3 গুণ 3 গুণ 10^8 মিটার পার সেকেন্ড, মানে এটা আসলে 2 গুণ 10^8 মিটার পার সেকেন্ড ছিল গ নাম্বারে। আর ঘ নাম্বারে তুমি আরেকটা ভিবির মান পাবা, যেহেতু আমি মান চেঞ্জ করেছি। তাহলে আগের ভিবি আর এই ভিবির মধ্যে তুলনা করলে তুমি পেয়ে যাবে কিরূপ পরিবর্তন আনতে হবে। যদি বাড়ানো লাগে তাহলে বিয়োগ করে বাড়িয়ে দেবা, যদি কমানো লাগে তাহলে কতটুকু কমানো লাগে সে বলে দিবা। এটা আমি করে দিচ্ছি না। কাছে আলোর বেগ কত? বাতাসে বাতাসের আলোর বেগ তুমি জানো, কিন্তু বাতাসের প্রতিসরণাঙ্ক নিয়ে কাজ করবো। বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। তাহলে বাতাসের প্রতিসরণাঙ্ক তুমি জানো, বাতাসের কোণ জানো, কাছের কোণ জানো, তাহলে তুমি কাছের মানে এনজি বের করতে পারবা। এনজি সমান আবার লিখতে পারবা C/VG। এনজি তুমি বের করেছো, সি তুমি জানো, সেখান থেকে তুমি ভিজি জানবা। আপতন কোণ কত বৃদ্ধি বের হ্রাস করলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে? কাজ ঘন আর বাতাস হালকা, এটা তুমি জানো। তাহলে আপতন কোণ কত বৃদ্ধি করলে এবার হ্রাস করলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, মানে প্রতিসরিত রশ্মি এদিক থেকে না যায় এইখানে যাবে, এদিকে এদিকে যাবে, মানে প্রতিসরিত রশ্মি হবে 90°। 90° হতে হলে এই কোণটা সংকট কোণ হওয়া লাগবে, মানে সংকট কোণের সমান হলে তো 90° হবে। তো সংকট কোণটা আমরা বের করে নিই। সংকট কোণ হবে থিটা সি সমান হবে সাইন ইনভার্স, আমি একবারে দিচ্ছি সাইন ইনভার্স, উপরে হালকাটা তুমি হালকাটা লিখে দিবা NA/NG, আমি একবারে লিখছি। NA কত 1 আর NG কত বলো তো? আচ্ছা NA/NG, NA/NG এমন, তাই না? তোমার যেহেতু NG দেয়া নাই তাই তুমি এটাকে, তোমার আবার দেখো থিটা দেয়া আছে, তাহলে তুমি এই NA/NG কে থিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে সাইন ইনভার্স NA/NG সমান কি লিখতে পারি? সাইন থিটা জি বাই সাইন থিটা এ, এটা লিখতে পারি। অথবা তুমি দেখো এনজির মান কিন্তু গ নম্বরে বের করছিলে, কাছে আলোর বেগ বের করার জন্য তুমি কাছের প্রতিসরণাঙ্ক বের করছে, তাহলে বাতাস আর কাছ দুইটার প্রতিসরণাঙ্ক বসিয়ে দিলেও হবে, সমস্যা নেই। তাহলে সাইন ইনভার্স এনজি কত হয়, মানে সাইন থিটা জি কত 28°, আর থিটা এ কত দেখো 45°, তাহলে সাইন 45°। এটা তুমি যদি করো তাহলে তুমি খুব সম্ভবত 44.6 ডিগ্রি মতো পাবা। তাহলে কত বৃদ্ধি করতে হবে? 28 থেকে 44.6, মানে তোমার বৃদ্ধি করতে হবে 16.6 ডিগ্রি। তুমি করে দেখো, এটাই পাবা না। এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের আপেক্ষিক মানে হচ্ছে যার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করতে হবে সে উপরে, আর যার সাপেক্ষে মানে বি সেটা নিচে, এটা বের করবা। যেহেতু দুইটারই কোণ জানো, তাহলে দুইটার এটার পার্থক্য জানবা না। উদ্দীপকের মাধ্যম দুটি পরস্পর বিনিময় করা হলে এবং পি কিউ রশ্মি একই অভিমুখে অবস্থিত হলে কি ঘটবে? এখন দেখো কোনটা ঘন মাধ্যম বলো তো? ঘন মাধ্যম কিন্তু এটা যেহেতু কোণ কম তাই বি মাধ্যম হচ্ছে ঘন আর এ মাধ্যম হচ্ছে হালকা। এখন তোমার এই ধরনের প্রশ্ন আসলে তোমার চিন্তা হয় না সংকট কোণের চিন্তা আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিন্তা? এটার চিন্তাই তো হয়। এখন এটা হওয়ার জন্য আসলে ঘন থেকে হালকায় যাওয়া লাগে, বুঝতে পারছো? তাহলে ঘন থেকে হালকায় যদি যাওয়াই লাগে, এখানে বলেছে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে উদ্দীপকের মাধ্যম দুটি পরস্পর বিনিময় করলে, এখন এটা যদি এখানে আনি আর এটা যদি এখানে আনি আর পিকিউ রশ্মি যদি একই অভিমুখে যায়, তাহলে কি বুঝছি যে আগে হালকা থেকে ঘনে যাচ্ছিল, এখন ঘন থেকে হালকায় যাচ্ছে। তাহলে ঘন থেকে যদি হালকায় যায় তাহলে আমরা সংকট কোণ বের করে দেখতে পারি আসলে সংকট কোণের চেয়ে বড় হচ্ছে না ছোট হচ্ছে। যদি তাই হয় তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে সাইন থিটা সি সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হালকাটা বাই ঘনটা, হালকা কোণটা হালকা হচ্ছে এ, তাহলে NA/NB। আচ্ছা এখানে বি ছিল, তো NA/NB, কারণ NA/NB তুমি গ নম্বরে বের করছিলে, সেটা বসাবা, তো তুমি থিটা সি পাবা। এখন তুমি কি বলবা? বলবা যে এই কোণ যদি থিটা সির সমান হয় তাহলে এটা বিভেদ তল ঘেঁষে যাবে, এই কোণ যদি থিটা সির চেয়ে বড় হয় তাহলে প্রতিফলন হবে, আর যদি ছোট হয় তাহলে নর্মাল প্রতিসরণই হবে। এটা তোমার কাজ, আমি দিয়ে দিচ্ছি এইভাবে। আচ্ছা এটা শেষ। কয় মিনিট হলো আমি একটু দেখে নিই, আমি একটু সময়টা ঠিক রেখে 58 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি বেশি দেরি করবো না আর। দেখো লেন্সের চিত্র আমরা কেমনে আঁকাই? এই যে লেন্সের চিত্রগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে হবে। প্রথমে আমরা উত্তল লেন্সের চিত্র দেখবো। উত্তল লেন্সের চিত্র আঁকানোর জন্য আমরা দুইটা নিয়ম অবশ্যই মনে রাখবো, দুইটা নিয়ম মনে রাখলেই হচ্ছে। নিয়মগুলো কি কি জানো? নিয়মগুলো হলো, এই যে লেন্স তুমি আঁকাবা উত্তল আর অবতল, যখন আলো এই যে এই দাগের সোজাসুজি আসবে, আমি তো আর এই দাগের নাম কি, এটা হচ্ছে প্রধান মেরু না অক্ষ কি যেন একটা, যাই হলো, এই দাগের সোজাসুজি যখন আসবে এটার একটা ফোকাস বিন্দু থাকে দুই পাশেই, এটাকে তুমি যদি F1 বলো, এটা F2, আর দুটারই কেন্দ্র থাকে, তুমি তো জানো এগুলো, আমি বেশি দূর আর বলছি না। এটা C2 বা 2F1 2F2 বলা যায়, সমস্যা নেই। যদি একদম সোজাসুজি আসে তাহলে এটা ফোকাস বিন্দু দিয়ে যায়, অথবা যদি কেন্দ্র বরাবর আসে, এটা হচ্ছে কেন্দ্র, এটাকে আমরা ও বলি, ও আলোক কেন্দ্র। কেন্দ্র দিয়ে যদি আসে তাহলে কেন্দ্র দিয়ে চলে যায়, এটা হচ্ছে নিয়ম।
এখানে কেন্দ্রটা একদম সেম, কেন্দ্র দিয়ে আসলে কেন্দ্র দিয়ে চলে যায়। আর যদি সোজাসুজি যায় তাহলে একটা জিনিস হয়, এটা হচ্ছে ফোকাস বিন্দু F1, এটা ফোকাস বিন্দু F2, এখানে কেন্দ্র হচ্ছে C1, এখানে কেন্দ্র হচ্ছে C2। উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, সোজাসুজি আসলে এই ফোকাস দিয়ে চলে যায়, আর এখানে সোজাসুজি আসলে এই ফোকাসের দিক দিয়ে উপর দিক চলে যায়। বুঝতে পারছো? মানে উত্তল অবতল সবকিছুতে ওই পাশেই যায়। কেন্দ্রের নিয়মটা দুইজনের ক্ষেত্রে সমান, কিন্তু সোজাসুজির ক্ষেত্রে কি হয়, এটা সোজাসুজি গেলে এটা ফোকাস বিন্দু দিয়ে যায় উত্তল লেন্সে, আর যদি অবতল লেন্স হয় তাহলে সোজাসুজি গিয়ে এদিকে যাওয়ার বদলে তার উল্টো দিকে যায় এই ফোকাসটার পথে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার চিত্র কি কি, প্রথমে আমরা উত্তলের চিত্র আঁকাবো। উত্তলের চিত্র, উত্তলের চিত্র কেমন কেমন হতে পারে, এই যে প্রথমে হতে পারে অসীম থেকে আসছে, প্রথমে হতে পারে অসীম থেকে, তাহলে এটা F1, এটা C1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে C2। অসীম থেকে যদি আসে তাহলে দুইটা রশ্মি, দুইটা সমান্তরাল রশ্মি তুমি এভাবে দিয়ে দিবা। এখন আমরা তো সোজা রশ্মির ক্ষেত্রে জানি দুটো সমান্তরাল রশ্মির মধ্যে একটা তুমি কেন্দ্র থেকে দিবা, তাহলে সহজ হবে, কারণ কেন্দ্র থেকে আসলে কি কেন্দ্র থেকে যাবে, একটা তুমি নিয়ম মেনে ফেললে। এখন তুমি উত্তর লেন্সে একটা নিয়ম জানো যে যদি সোজাসুজি আসে তাহলে সেটা ফোকাস দিয়ে যায়। এখন সোজাসুজি আসলে যদি ফোকাস দিয়ে দেয় তাহলে এই পাশ থেকে আসলে ফোকাসের একটু নিচ দিয়ে যাবে। সে কারণে তুমি অসীম থেকে আসাটা একটু মনে রাখবা। অসীম থেকে যদি আসে তাহলে সোজাসুজি আসলে ফোকাস দিয়ে যেত, কিন্তু যেহেতু আরো বাঁকা করে আসছে তার মানে আরো নিচ দিয়ে যাবে, মানে এটা আসলে একটু নিচ দিয়ে হবে ফোকাসের চেয়ে। হবে ফোকাসেই, কিন্তু মানে মিলবে কিন্তু ফোকাসেই, এটা তুমি জানো অলরেডি, মিলবে অবশ্যই ফোকাসে মিলবে, মানে ফোকাস বিন্দুর উপরই হবে, এভাবে হবে। আমি F2টা একটু সরিয়ে লিখছি, একটু একটু সরিয়ে লিখছি, এখানে আমি F2 লিখছি। এটা তো কেন্দ্র দিয়ে চলে গেল বুঝলে, আর এটা ফোকাসের একটু নিচ দিয়ে হবে যাতে এই ফোকাসেই হয়ে যায়, ফোকাসে মিলে যায়, এটা এইভাবে হবে। এখন এটার জন্য একটা নিয়ম আছে, আমি বেশি দেরি করে ফেললাম, আমি একটু দ্রুত দেখিয়ে দিই সেটা। এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে প্রধান মেরু, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস F1, এটা হচ্ছে কেন্দ্র C1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে C2। এখন এটাকে তো ও বলে আলোক কেন্দ্রকে। এখন এটার এটা মানে ফোকাস আর আলোক কেন্দ্র, এটার মধ্যবর্তী অঞ্চলকে আমরা 1 বলবো, ফোকাস বিন্দুর উপরে আমরা বলবো 2, কেন্দ্র আর ফোকাসের মধ্যবর্তী অঞ্চল বলবো 3, কেন্দ্রটা বলবো 4, কেন্দ্রের বাইরে আমরা বলবো 5, আর অসীমকে বলবো আমরা 6। বুঝতে পারছো নাকি দেখো, এদিকেও তাই, আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো 1, ফোকাসের উপর বলবো 2, ফোকাসের কেন্দ্রের মধ্যবর্তী বলবো 3। আচ্ছা একটু ঝামেলা হলো নাকি, কেন্দ্রের উপরই তো আমরা 3 বলবো, দাঁড়াও একটু ওয়েট করো। এখানে এভাবে না, আসলে আমরা 0 থেকে শুরু করি, সরি সরি সরি, খুবই দুঃখিত খুবই দুঃখিত, আমরা শুরু করবো তো 0 দিয়ে। আচ্ছা, আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যবর্তী অঞ্চল হলো 0, ফোকাসের উপর হচ্ছে 1, ফোকাসের কেন্দ্রের মাঝে হচ্ছে 2, তারপর হচ্ছে কেন্দ্রের উপরে হচ্ছে 3, কেন্দ্রের বাইরে হচ্ছে 4, আর অসীম হচ্ছে 5। এই যে এটা, এটা হচ্ছে 5। আশা করি বুঝতে পারছো কোনটার কোন নাম, আমি আশা করি তোমরা জানো। এখন আলোক কেন্দ্র থেকে ফোকাসের মধ্যবর্তী হচ্ছে 0, ফোকাসের উপর হচ্ছে 1, ফোকাস আর কেন্দ্রের মধ্যবর্তী হচ্ছে 2, কেন্দ্রের উপর হচ্ছে 3, কেন্দ্রের বাইরে হচ্ছে 4, আর অসীম হচ্ছে 5। এখন বস্তু যেখানে আছে আর তার প্রতিবিম্ব যেখানে হবে সেটা যোগ করে অলওয়েজ 6 হবে, মানে যদি বস্তু পাশে থাকে তাহলে তোমার প্রতিবিম্ব হবে এই যে ফোকাসে মানে 1-এ। বস্তু যদি সাইডে থাকে মানে কেন্দ্রের বাইরে থাকে তাহলে বিম্ব অবশ্যই এই যে 2 হবে, মানে এই অঞ্চলে হবে, তাহলে সাইডে থাকলে 2-এ। যদি বস্তু থাকে কেন্দ্রে তাহলে প্রতিবিম্বটাও এই কেন্দ্রেই হবে, মানে 3-এ থাকলে 3-এ হবে। বস্তু যদি থাকে হচ্ছে, বস্তু যদি 2-এ থাকে মানে ফোকাস আর কেন্দ্রের মাঝে থাকে তাহলে প্রতিবিম্ব এই সাইডে হবে, মানে এই কেন্দ্রের বাইরে। বস্তু যদি থাকে 1-এ, বস্তু যদি ফোকাসে থাকে তাহলে তাহলে বিম্ব কোথায় হবে, অসীমে হবে। আর বস্তু যদি এখানে 0-এ থাকে তাহলে প্রতিবিম্ব কোণে হবে, প্রতিবিম্ব যেখানে যাওয়ার কথা, আমরা বস্তু এদিকে রাখলে প্রতিবিম্ব এদিকে যায় না, কারণ বস্তু যদি 0-তে রাখি তাহলে প্রতিবিম্ব এই 0-তেই হয়ে যায়, মানে 0-তে হয় না, মানে প্রতিবিম্ব এইদিকেই হবে, এদিকে আমরা দেখবো কোন জায়গায় হবে, মানে এটা আসলে ওই বস্তু যেদিকে আছে সেদিকেই, এটা মনে রাখো, বস্তু যেদিকে থাকে যেদিকে আছে, মানে সবকিছু বস্তু আর বিম্ব যোগ করে 6 হবে, মানে যোগ করে বস্তু কত নম্বর আছে আর বিম্ব কত নম্বর আছে যোগ করে সবসময় 6 হবে, এটা মনে রাখো।
এখন সবকটা মানবে, শুধুমাত্র 0 যখন থাকবে তখন মানবে না। আশা করি বুঝতে পারছো তুমি। এবার চলো আমরা দেখে নিই তাহলে কি কি হয়। এখন তাহলে অসীম কয় নাম্বারে আছে? অসীম আছে 5 নাম্বারে। তাহলে এটা অবশ্যই ফোকাসে মিলবে, ফোকাস তো 1 নাম্বারে। তাহলে ফোকাসে মেলানোর জন্য একটা তুমি কেন্দ্র দিয়ে দিবা, আর আরেকটা তুমি এভাবে দিবা, মানে অসীম থেকে আসলে দুইটা সমান্তরাল রশ্মি টানতে হয়, একটা রশ্মি কেন্দ্র দিয়ে যাবে আর একটা এইভাবে আপতিত হবে। এইভাবে আপতিতর কোনো নিয়ম নেই, এটা শুধুমাত্র মনে রাখো। যদি সোজা হতো তাহলে ফোকাস দিয়ে দিত, যেহেতু সোজা না তাই ফোকাসের একটু নিচ দিয়ে যাবে। ফোকাসের নিচ দিয়ে গেলেও এই বস্তুটা ফোকাসেই থাকবে, মানে ফোকাস দিয়ে এখানে মিলিয়ে দিয়ে এখান থেকে তুমি দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। এটা একটু মনে রাখো আর কি। এবার অসীমে না দিয়ে আমরা সাইডে দিই, মানে কেন্দ্রের বাইরে, তাহলে কি হবে? এটা যদি সে উত্তর লেন্স হয়, তাহলে আমি যদি কেন্দ্রের বাইরে দিই, এটা হচ্ছে ফোকাস F1, এটা হচ্ছে C1, এখানে হচ্ছে F2, এখানে হচ্ছে C2। এখন যদি কেন্দ্রের বাইরে থাকে তাহলে ধরো বস্তুটা আছে এখানে, তাহলে কি হবে? যদি সোজাসুজি যায় তাহলে ফোকাস দিয়ে যাবে, এভাবে গেল, আর তারপরে আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, মানে কেন্দ্র দিয়ে সোজাসুজি চলে যাবে, এভাবে যাবে, মোটামুটি এভাবে। তাহলে দেখো কোথায় মিলছে, দেখো এফ আর সি এর মাঝখানে মিলছে, কিন্তু এটা কিন্তু সি, এটা সি আর এটা হচ্ছে এফ। তাহলে এফ হচ্ছে কয় নাম্বারে বলো তো? এফ হচ্ছে 1 নাম্বারে, এটা 0, এটা 1, এটা 3, তাহলে 2 এ কিন্তু মিলেছে, মানে সাইডে থাকলে 2 এ হচ্ছে, তুমি বুঝতে পারছো। মোটামুটি চিত্র আঁকালেই হয়ে যাবে। আমি হাত দিয়ে আঁকাচ্ছি কারণ টাইম নেই বেশি, তোমাদের জন্য বেশি বড় ভিডিও তো বানাতে পারছি না। এবার আমরা 3 এ থাকলে কি হবে তাই দেখবো। 3 মানে কি? কেন্দ্রে, মানে C1 এ, এটা F1, এটা হচ্ছে F2, এটা C2। 3 এ থাকলে যে 3 না হয় সেটা তো তুমিও জানো, তাই না? তাহলে তুমি 3 এ বস্তু আর 3 এ প্রতিবিম্ব এঁকে ফেলো, তারপর কাজ করো। কেমনে করবো বলো তো? আচ্ছা, এদিকে তো হয় না, হয় হচ্ছে উল্টো দিকে। আমি যদি এখানে C2 লিখি আর প্রতিবিম্বটাও সেম সাইজের এভাবে এঁকে ফেলো। এঁকে ফেলে এখন এদিকে যাই এভাবে, তারপর ফোকাস দিয়ে যায় এই যে এইভাবে, তারপর কেন্দ্র দিয়েও যায় এই যে এইভাবে। দেখো ফোকাস দিয়ে গিয়েও এখানে মিলেছে, কেন্দ্র দিয়ে এখানে মিলেছে, তাহলে এটা করলেই হয়ে যায়। আমি জানি তোমরা আঁকাতে পারো, তাই আমি দ্রুত করে ফেলছি। যদি 4 নাম্বার, যদি আমরা 2 নম্বরে রাখি, 2 নম্বরে, 2 নম্বরে রাখা মানে কেমন? এই যে এখানে হচ্ছে লেন্স 2, কথায় বলো তো? এটা F1, এটা C1, এখানে ও থাকে, আমি ও লিখতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি, এটা কিছু মনে করো না। ও আর এফ এর মাঝে আছে 0, তারপর 1, তারপর 2, মানে এখানে আছে বস্তু। 2 এ থাকলে 4 এ হবে, তুমি বুঝতে পারছো। দেখি আমরা 4 এ হয় নাকি। এখানে F2, এখানে হচ্ছে C2। তাহলে দেখি, যদি এই সোজা যায় তাহলে F2 দিয়ে চলে যাবে, এই যে এইভাবে F2 দিয়ে চলে যাবে, আর তারপরে কোন দিক থেকে যাবে? এই যে কেন্দ্র দিয়ে যাবে, মানে আলোক কেন্দ্র দিয়ে এইভাবে চলে যাবে। তাহলে এই যে এটাকে বলে আলোক কেন্দ্র, আর এইগুলো হচ্ছে লেন্সের কেন্দ্র, বক্রতার কেন্দ্র এগুলো। তাহলে দেখো কেন্দ্রের বাইরে হয়েছে, এখানে 0, 1, 2, 3, এই যে এখানে 4 এ হয়েছে। তাহলে 2 এ থাকলে 4 এ হবে, বুঝতে পারছো। এবার 1 এ থাকলে কোথায় হবে? 1 এ যদি রাখি, 1 মানে কোথায় বলো তো? 0, 1 মানে ফোকাস বিন্দুতে। তাহলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে C1, এখানে F1 এ বস্তু থাকবে, এটা হচ্ছে F2, এটা হচ্ছে C2। এখন এখান থেকে যদি যায় তাহলে ফোকাস দিয়ে যাবে, অবশ্যই গেল। আর যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে কেন্দ্র দিয়ে যাবে। তুমি দেখবে এই দুইটাই হচ্ছে সমান্তরাল হবে। যদি সমান্তরালই হয় তাহলে এটা তো কখনোই মিলবে না, কখনোই মিলবে না, মানে হচ্ছে এটা অসীমে গিয়ে মিলবে। মানে 1 এ থাকলে যে 5 এ হবে তুমি তো জানো, 5 হচ্ছে অসীমে, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, কেন্দ্রের বাইরে হচ্ছে 4, আর অসীমে হচ্ছে 5। মানে এই দুটো যেহেতু সমান্তরাল, এই দুটো তো মেলার কথা না, কিন্তু মিলবে, এরা অসীমে গিয়ে মিলবে। আশা করি বুঝতে পারছো। এই 5টা তোমার উত্তর লেন্সের ক্ষেত্রে। এখন আকৃতি প্রকৃতি কেমন হবে দেখো, তুমি এটা বুঝলেই বুঝবা না। শুরুতে অসীমে ছিল আর এখন ফোকাসে মিলেছে। শুরুতে অসীম ছিল মানে তো অনেক বড় ছিল, আর এখন অনেক ছোট হয়েছে, মানে আকৃতি হবে খুবই বিবর্ধিত, খুবই বিবর্ধিত, মানে খুবই খর্বিত, আসলে খুবই ছোট হয়ে গিয়েছে। মানে আগে ছিল খুবই বড়, এখন খুবই ছোট হয়ে গেছে। আগে তো অসীমে ছিল, এখন ছোট হয়ে গেছে, মানে এটা হবে খুবই ছোট, মানে খুবই খর্বিত। ছোট বলতে খর্বিত বোঝায়। এখন তুমি দেখবা যে এটা আসলে উল্টো দিকে হয়েছে, কিন্তু তুমি ভেবে নিবা যে অসীমের সোজা দিকে ছিল, তাহলে এটা হবে উল্টো। আর উল্টো হলে বাস্তব হয়, বাস্তব ও উল্টো একটু মনে রাখো আর কি, কিছু করার নেই, খুব ছোট ভিডিও তো। বাস্তব আর উল্টো, আশা করি এটুকু বুঝলেই হচ্ছে। খুবই খর্বিত, বাস্তব আর উল্টো। আর অবস্থান তো তুমি বুঝতে পারছো, অবস্থান হচ্ছে ফোকাসে, এটা আমি আর বলে দিচ্ছি না, অবস্থান হচ্ছে ফোকাস বিন্দুতে। এখন যখন বস্তু 4 এ, 4 এ মানে আছে কেন্দ্রের বাইরে, কেন্দ্রের বাইরে হলে অবস্থান কোথায় বলতো? অবস্থান 2 এ, 2 এ মানে কি? এই যে C2 আর F2 এর মাঝে, মানে ফোকাস বিন্দু আর বক্রতার কেন্দ্রের মাঝে, এটা অবস্থান। আকৃতি কি হবে বলতো? আগে ছিল 4, পরে হয়েছে 2। এই সংখ্যা দিয়ে কিন্তু তুমি মনে রাখতে পারো আকৃতি কিন্তু ছোট হয়েছে, 4 থেকে 2 হয়েছে। এটা লিখো নর্মাল খর্বিত। আর যখন অসীম থেকে এসেছে, অসীম মানে তো অনেক বড় ছিল আগে,
তখন লিখবা খুবই খর্বিত, মানে অসীম থেকে এসে খুবই ছোট হয়েছে। আর যখন নর্মাল ছোট হয় 4 থেকে 2 হয় তাহলে শুধু খর্বিত। তো চিত্র দেখেও বুঝতে পারবো ছোট হবে, খর্বিত। আর এটা দেখো উল্টো হবে না, মানে এটা এদিকে হলে এটা এদিকে, মানে এটাও বাস্তব আর উল্টো, উল্টো হলে বাস্তব, মনে রাখো বাস্তব ও উল্টো। যখন 3 তখন 3। এখন তাহলে কি হবে, এটা আগেও ছিল বক্রতার কেন্দ্রে, এবারও বক্রতার কেন্দ্রে, মানে বিম্বের অবস্থান জেনে গেলে এখন আকৃতি কি হবে দেখো, আগেও 3 এখনো 3, সংখ্যা কিন্তু সমান, তুমি চিত্র দেখবো সমানই, মানে আকৃতি সমান, মানে বস্তুর সমান। আর প্রকৃতি কি হবে দেখো, এটা এদিকে এটা এদিকে, মানে এটাও বাস্তব আর উল্টো, বাস্তব উল্টো। বুঝতে পারছো তো? এবার 2 থেকে 4 গেলে কি হবে, 2 মানে কি, কেন্দ্র আর ফোকাসের মাঝে। তাহলে বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের অবস্থান কিন্তু 4 আছে, মানে কেন্দ্রের বাইরে, তাহলে এটা কেন্দ্রের বাইরে। আকৃতি কি হবে দেখো, 2 থেকে 4 হয়েছে, সংখ্যা বেড়ে গিয়েছে, আবার দেখবো যে এটাও বড় হয়েছে, মানে এটা বিবর্ধিত হয়েছে, বিবর্ধিত, নর্মাল বিবর্ধিত, কিন্তু এটা কিন্তু অসীমের ব্যাপার স্যাপার নেই, মানে নর্মাল বড় হয়েছে, বিবর্ধিত। আর এটা দেখো উল্টো, তাহলে এটা হবে বাস্তব উল্টো। বুঝতে পারছো তো? আমি খুব দ্রুত এটা বলার চেষ্টা করছি আর কি, বাস্তব উল্টো। তোমরা তো চিত্র এতদিন আঁকায়ছো, একদম আজই শুরু করলে এই ভিডিও দেখে লাভ নেই। এবার দেখো 1 থেকে 5 গেলে কি হবে, 1 থেকে 5 মানে কি, 5 মানে হচ্ছে বিম্ব হচ্ছে অসীমে গিয়েছে, বিম্বের অবস্থান হচ্ছে অসীমে। আকৃতি কি হবে বলতো, এবার কিন্তু আগে ফোকাসে ছিল, পরে গিয়েছে অসীমে। অসীমে যাওয়া তো মানে তো খুবই বড় হয়ে যাওয়া। দেখো অসীম থেকে যখন এসেছে তখন ছিল খুব বড় থেকে খুব ছোট হয়ে গেছে, মানে খুবই খর্বিত হয়েছে। আর যখন ফোকাস থেকে অসীমে যাবে, ফোকাস থেকে অসীমে মানে তো খুবই বড় হয়েছে, মানে এটা হবে খুবই বিবর্ধিত, খুবই বিবর্ধিত। আর এটা কি হবে বলতো, এটা তুমি দেখতে পাচ্ছ আলোগুলো নিচে যাচ্ছে, মানে বিবর্ধিত হলে নিচের দিকেই হবে, মানে এটা উপর দিকে এটা নিচের দিকে, মানে এটা উল্টোই, বাস্তব উল্টো, বাস্তব উল্টো। এখন আরেকটা বাকি আছে না, আরেকটা অবস্থান, ফোকাসের এই পাশে একটা জিরো অবস্থান ছিল, সেটার জন্য একটা চিত্র লাগবে, সেই চিত্রটা আমরা দেখব। জিরো অবস্থানে কি হয় দেখো, এটা হচ্ছে সেই লেন্স, এটা লেন্স। এখন জিরো অবস্থানটা দেখবো আমরা, এই যে জিরো অবস্থানেরটা আমরা দেখবো। তাহলে এটা হচ্ছে F1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে C2। জিরো অবস্থান কোন জায়গায় বলতো, এই যে আলোক কেন্দ্র আর এই ফোকাসের মাঝে, মানে এটা হচ্ছে জিরো অবস্থান। আশা করি বুঝতে পারছো। এখন জিরো অবস্থানেরটা আমরা করব কিভাবে, দেখো আমরা যখন এগুলো আঁকাচ্ছিলাম তখন আমরা যে রশ্মিগুলো আঁকাচ্ছিলাম সেগুলো ছিল বাস্তব রশ্মি, মানে এগুলো বাস্তব রশ্মি। এই রশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে ডট ডট দিয়ে করি তাহলে এগুলো হয় অবাস্তব রশ্মি। এখন দেখো বাস্তব যখন মেলে তখন অবাস্তব মেলে না, দেখো আমি যদি এটা দেখাই, এটা যায় এদিকে, এটা যায় দেখো এদিকে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, মেলছে না, এইগুলো কিন্তু মেলবে না। দেখো এখানে তুমি অবাস্তবগুলোকে দেখো, এটা যায় এদিকে, এটা যায় এদিকে, মেলছে না, এটা যায় এদিকে, এটা যায় এদিকে, মেলছে না। তাহলে যখন বাস্তবগুলো মেলে তখন অবাস্তব মেলে না, আর যখন বাস্তব মেলবে না তখন অবাস্তব মেলবে। দেখো এটা যদি আমি আঁকাই, এটা কিন্তু জিরো অবস্থান, বুঝতে পারছো? মানে এটা যদি আমি এদিক থেকে দিই তাহলে এটা ফোকাস দিয়ে যাবে, বুঝতে পারছো? আর যদি আমি এটা কেন্দ্র দিয়ে দিই তাহলে এটা কেন্দ্র থেকে যাবে। দেখো এটা কি কখনো মেলবে, দেখো একটা যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে, তাহলে এটা কখনো মেলবে না। তাহলে মেলবে কোন দিকে, এবার এবার যেহেতু বাস্তব মিলেনি, এবার অবাস্তবগুলো মেলবে। অবাস্তবগুলো যদি মিলাও তাহলে এগুলো দেখবে এদিকে হয়। এটা কোথায় হবে এটা ব্যাপার না, কারণ এটা আসলে এই মানে যোগ করে 6 হবে এই রুল মানে নাই, এটা তুমি লিখবা। এবার আমি অবস্থানটা লিখে দিই, অবস্থান হবে বস্তু যেদিকে থাকে সেদিকেই, বস্তু যেদিকে থাকে সেদিকেই, বস্তু যেদিকে থাকে সেদিকেই। আকৃতি কি হবে, আকৃতি কি হবে বলো তো, সামান্য একটু বড় হয়ে যায়নি, বিবর্ধিত হবে আকৃতি। আর প্রকৃতি কি হবে, প্রকৃতি কি হবে এবার দেখো, এটাও এদিকে এটাও এদিকে, মানে এবার কিন্তু সোজা, সোজা হলে এবার অবাস্তব হবে, উল্টো হলে বাস্তব, সোজা হলে অবাস্তব, মনে রাখো অবাস্তব সোজা। আশা করি এইটা বুঝতে পারছি। এবার আমরা অবতল লেন্স দেখবো। অবতল, অবতল লেন্সে কি বলতো, অবতল লেন্সের একটাই চিত্র, এই যে এমন একটা লেন্স অবতল, তোমরা জানো অবতল লেন্সের চিত্র কেমন। এই যে এটা এভাবে, এখানে যদি আমি আঁকাই তাহলে এটা হচ্ছে F, এটা হচ্ছে C, এটা F, এটা C, এটা F2, এটা C2, এটা F1, এটা C1। এখন অবতল লেন্সে যে কোনো এক জায়গায় বস্তু নাও, ধরো আমি এখানে একটা বস্তু নিচ্ছি, যে কোনো জায়গায় বস্তু নিলে জিনিসটা সেম হয়। এখানে তুমি একটা বস্তু নাও, সাধারণত বস্তুটা বাইরে রাখা হয়, মানে একটু দূরে রাখা হয়, কারণ প্রতিবিম্বটা এখানে ছোট করে গঠিত হয়। এখন দেখো অবতল লেন্সে যদি একটা নিয়ম কিন্তু, অবতল লেন্সের একটা নিয়ম কিন্তু উত্তলের মতো, সেটা হচ্ছে কেন্দ্র দিয়ে চলে যাও, তাহলে কেন্দ্র দিয়ে চলে যাওয়ার নিয়মটা সবসময় সেমই থাকবে। আর আরেকটা নিয়ম কি ছিল, অবতল সোজা যখন যাবা
সোজা এই দাগ পর্যন্ত যাওয়া লাগবে, এই মাঝখান পর্যন্ত। এখানে যাওয়ার পরে তোমার উত্তলে তো এদিক থেকে যায়, কিন্তু অবতলে কি যাবে? অবতলে তার উল্টো যাবে, এই ফোকাসের এই পথটা দিয়ে এদিক চলে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন এই রশ্মি আর এই রশ্মি তো কখনোই মিললো না, তাই না? এরা তো কখনো মিললো না। মিললো কারা? দেখো, এই এদিকে যে অবাস্তব অংশ ছিল, এটুকু তো বাস্তব অংশ, এটুকু। আর এদিকে অবাস্তব অংশ, এই অবাস্তব রশ্মি এটার সাথে মিলেছে, মানে এটুকু হবে হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এটার অবস্থান কোথায়? সব সময় এটার অবস্থান হয় এফ ও ও এর মাঝে। বা তুমি এটা না বলে তুমি বলতে পারো যে বস্তু যেদিকে আছে সেদিকেই, বস্তু যেদিকে আছে সেদিকেই। আকৃতি কি হবে? এবার আকৃতি দেখো, খর্বিত, ছোট হয়ে গেছে, খর্বিত। আর প্রকৃতি কি হবে? দেখো, এটাও কিন্তু একই দিকে, মানে এটা সোজা, মানে অবাস্তব সোজা হবে, অবাস্তব সোজা। আশা করি বুঝতে পারছো। এবার তোমাকে বোর্ডের চিত্রগুলো দেখায়, তাহলে বুঝতে পারবা। বলেছে চিত্রে এবি লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা। দেখো, উত্তল অবাস্তব সোজা কখন পাও? দেখো, উত্তলে কিন্তু সবকিছুই বাস্তব আর উল্টো ছিল, বাস্তব উল্টো, বাস্তব উল্টো, বাস্তব উল্টো। এখানেও ছিল বাস্তব উল্টো, বাস্তব উল্টো। একটাই শুধু অবাস্তব ছিল, তখন তুমি জিরো অবস্থানে রাখছো, মানে আলোককেন্দ্র ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে রাখছো, তখন বাস্তব উল্টো ছিল, মানে তখন অবাস্তব সোজা ছিল। তো এটা এঁকে দিবা, তাহলেই হয়ে যাবে। এই যে এই লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে অবাস্তব ও সোজা পাওয়া সম্ভব কিনা, তখন তুমি এই বস্তুটাকে এখানে আনবা, তারপরে এইভাবে আঁকিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এভাবে আঁকিয়ে এদিকে যায় আর এটা যায় এদিকে। এখন এটা মিলিয়ে দিবা, মিলিয়ে দিয়ে এভাবে তৈরি হবে। এভাবে প্রত্যেকটা দর্পণ ও লেন্সের মধ্যে এর মধ্যে কোনটির প্রতিবিম্ব পর্দায় ফেলা যাবে? পর্দায় ফেলা যাবে মানে হচ্ছে বাস্তব প্রতিবিম্ব হওয়া লাগবে, বাস্তব প্রতিবিম্ব হলে পর্দায় ফেলা লাগবে। কারণ দর্পণের অধ্যায় তো তোমাকে আগের অধ্যায়ে পড়াইছি, এটা ব্যাপার না। এটা তুমি এটাই সবসময় অবাস্তব হবে। দেখো, অবতল অবাস্তব হবে না, মনে নেই? এদিক থেকে যদি যায় তাহলে এটা এ পাশে যাবে আর এটা এই পাশে যাবে। এই যে অবাস্তব আর সোজা হবে, তাহলে এটা হবে না, এটা অবাস্তব। এখানে তুমি বাস্তব পাবা। এটাতে কিন্তু দর্পণের অঙ্ক, এটা মানে দর্পণের চিত্র। এটা না বুঝতে পারলে কিছু মনে করো না, তুমি এটা বুঝতে পারলে হচ্ছে। এভাবে প্রত্যেকটা চিত্র, এ লক্ষ্যবস্তুর বিম্বের চিত্র অঙ্কন করো, মানে এটা চিত্র অঙ্কন করবা। আমি আর আঁকাচ্ছি না। লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে উদ্দীপকের লেন্সটির ক্ষেত্রে বস্তুর একই পাশে প্রতিবিম্ব গঠন সম্ভব কিনা। বস্তুর একই পাশে কি বলতো? এখানে বলা হয়েছে উত্তল লেন্স। এই যে দেখো, উত্তল লেন্স। উত্তল লেন্সে একই পাশে কখন পাও বলতো? সবসময় এই পাশে পাও না, এ পাশে উল্টো আকারে পাও। একই পাশে কখন পাও? যখন এফ আর ও এর মাঝে রাখো। তুমি দেখে আসো, এফ আর ও এর মাঝে রাখলে একই পাশে পাও। এদিক থেকে যে এ পাশ যায়, এটা এদিক যায়, এদিক থেকে এভাবে করে একই হয়। এটা আমি আর আঁকাচ্ছি না, জানবানে। এবার সবই পারবানে। উদ্দীপকের লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের 30 সেন্টিমিটার ও 50 সেন্টিমিটার দূরত্বে গঠিত প্রতিবিম্ব এক নয়। এখন একটা জিনিস তোমাকে একটু বলে দিই, তুমি জানো এগুলো, আশা করা যায়। দেখো, এখানে এই কেন্দ্র থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা, সেইটুকু দূরত্বে এবার কেন্দ্র আছে। মানে এটুকু যদি ধরো 10 সেন্টিমিটার হয়, তাহলে এটুকুও 10 সেন্টিমিটার, এটা মনে রাখো। তাহলে দেখো, এখানে বলা রয়েছে ফোকাস দূরত্ব। এই যে কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এখন বলা রয়েছে ফোকাস দূরত্ব 20, মানে এটাও 20, আর ফোকাস থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে 20। তাহলে 20 আর 20। এখন ঘ নম্বরে কি বলেছে? ঘ নম্বরে বলেছে আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের 30 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার দূরত্বে সৃষ্ট প্রতিবিম্ব। তাহলে 30 সেন্টিমিটার দূরে কখন? এটুকু থেকে এটুকু হচ্ছে 20, আরো 10, মানে এই অর্ধেক, মানে এফ আর সি এর মাঝে, মানে 0, 1, 2 নম্বরে এটা। আর 15 সেন্টিমিটার দূরত্বে, 15 সেন্টিমিটার মানে হচ্ছে 0 থেকে 15 এইখানে, মানে এটা কিন্তু 0 নম্বরে। সৃষ্ট প্রতিবিম্ব এক নয়। এখান থেকে তুমি একটা প্রতিবিম্ব পাবো যেটা বাস্তব প্রতিবিম্ব, আর এখান থেকে পাবো অবাস্তব প্রতিবিম্ব। দুইটা কিন্তু এক নয়, এটা বাস্তব উল্টো, এটা অবাস্তব সোজা। চিত্রকে দেখো, আগের নিয়ম থেকেই পেরে যাবা না। আর এটা হচ্ছে এটা তো আগের টাইপে হয়ে গিয়েছে, এটা করে ফেলেছি তো আমরা। এবার লেন্সের ম্যাথের ক্ষেত্রে কিছুই না, আমাদের সেই দর্পণের সূত্রগুলোই। একটা হচ্ছে, ধরো এটা একটা লেন্সে ধরো একটা বস্তু রাখা আছে। বস্তুর এই আলোক কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব, মানে লেন্স থেকে বস্তুর যে দূরত্ব, সেটা হচ্ছে ইউ। আর ধরো প্রতিবিম্ব এখানে তৈরি হলো, বা প্রতিবিম্ব ধরো এখানে তৈরি হলো, মানে যদি হয়, যদি অবাস্তব হয়, তো এখানে তৈরি হোক। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব, সেটাকে বলা হবে ভি। এখন ভি পজিটিভ হবে যদি লেন্সের এই দিকে তৈরি হয়, আর যদি অবাস্তব হয়, মানে যখন বাস্তব হবে, মানে এদিকে তৈরি হওয়ার কথা এদিকেই হবে, তখন ভি পজিটিভ হবে। যখন অবাস্তব হবে,
বাস্তব হলে ভি পজিটিভ আর অবাস্তব হলে ভি নেগেটিভ। ভি হবে নেগেটিভ, আশা করি বুঝতে পারছো। অবাস্তব হলে ভি হবে নেগেটিভ, বাস্তব হলে ভি হবে পজিটিভ। আর এটা হচ্ছে ইউ। আর এফ কোণটা আমি তো বলে দিয়েছি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব এফ। আশা করি বুঝতে পারছো। এবার এটাও কিন্তু তোমাকে বলেছি যে এখানে এফ পর্যন্ত যে দূরত্ব আলোক কেন্দ্র থেকে সি পর্যন্ত সে একই দূরত্ব, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আলোক কেন্দ্র আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এটুকুকে বলা হয় ব্যাসার্ধ আর এটুকুকে বলা হয় এফ। মানে এ এফ, আবার এইটুকুও কিন্তু এফ। তাহলে আমরা লিখতে পারি এফ সমান হচ্ছে আর এর অর্ধেক, r/2। এটাও লিখতে পারি। আরেকটা সূত্র আছে লেন্সের ক্ষমতার সূত্র, সেটা হচ্ছে P = 1/f। এটা হচ্ছে লেন্সের ক্ষমতা। এফ অবশ্যই মিটার এককে থাকতে হবে। এই কয়েকটা সূত্র তোমাকে জানতে হবে। আর এখানে যে সূত্রটা সেটা হচ্ছে 1/u + 1/v = 1/f। এটা তোমার জানতে হবে। আশা করি এই সূত্রগুলো তুমি জানবা। তো চলো আমরা শুরু করি। আর এখানে আর একটা সূত্র আছে যেটা হচ্ছে বিবর্ধন, এটা হচ্ছে L'/L। এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে বিম্ব। আশা করি বুঝতে পারছো। বস্তুর দৈর্ঘ্য, এটা বিম্বের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বিবর্ধন। আর বিবর্ধনে আরো একটা সূত্র আছে, m সমান হচ্ছে মডুলাস v/u। এটা হচ্ছে আর একটা সূত্র। তো আমরা ম্যাথ করার সময় দেখবো না, আমি শুধু সূত্রগুলো বলে দিচ্ছি। এখন সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো। দেখো, এবি লক্ষ্যবস্তুটি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত। বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের ঠিক মধ্যবিন্দুতে। এখন আমি কি বলছি, ও থেকে এফ পর্যন্ত যে দূরত্ব, এফ থেকে সি পর্যন্ত সেই দূরত্ব, মানে এটুকু 10 বলছে ঠিক মধ্যবিন্দুতে, মানে 5 মিটার দূরত্বে আছে, মানে এটুকু হচ্ছে 5 মিটার। তাহলে কি বলেছে বলতো, বলেছে হচ্ছে প্রধান ফোকাসের ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে বলেছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্য কি বলতো, L'। তোমার দেখো এল দেয়া আছে, L' আর L' বের করতে হবে। তোমার এল দেয়া আছে, এল তোমার দেয়া আছে, তোমার L' বের করতে হবে। তাহলে তোমার এম লাগবে। তাহলে তোমার কোনোভাবে এম এর মান বের করতে হবে। দেখো, এম এর মান তুমি যদি জানো আর এল এর মান তুমি যদি জানো, তাহলে L' এর মান জানবা। তাহলে তোমার এম এর মান লাগবে। এম এর মান তুমি কেমনে বের করতে পারো, আর এম এর মান তুমি বের করতে পারো মডুলাস v/u করে। মডুলাস v/u তুমি কেমনে করবা দেখো তো। মডুলাস v/u কেমনে করবা, তুমি দেখো এফ জানো, তুমি দেখো ইউ জানো। দেখো 10 আর 5 15, এটা কিন্তু ইউ, মানে এই কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে বস্তু যত দূর রয়েছে তুমি ইউ জানো। তাহলে তুমি এখান থেকে ভি বের করতে পারবা। 1/u + 1/v = 1/f। আমি ধরে নিচ্ছি তুমি আগে একটু করে এসেছো এগুলো। যদি করে না আসো তাহলে তো আমার ভিডিওটা বোঝা একটু কষ্ট হবে। এখান থেকে তুমি ভি বের করতে পারবা। ভি এর মান আমি একবারে করে দিচ্ছি। এটা হবে হচ্ছে, এটা যদি তুমি করো তাহলে এটা এমন পাবা, UF/U - f। ইউ কত, 15 × 10/15 - 10 সেন্টিমিটার পাবা। এটা তোমার হবে হচ্ছে 30 সেন্টিমিটার। এখন তুমি এম পাবা, এম সমান হচ্ছে মডুলাস v/u 30/15, এটা হবে 2। এখন তুমি আবার লিখতে পারবে এম সমান হচ্ছে L'/L। তোমারও কিন্তু বিম্বের দৈর্ঘ্য চেয়েছে L', তাহলে তুমি এখান থেকে L' সমান কি লিখতে পারবা, ML। এম এর মান কত, এম এর মান 2, আর এল এর মান কত দেখো 3 সেন্টিমিটার। তাহলে এটা হবে 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এই অঙ্ক তোমরা আগে করেছো, আমি জানি যারা এই ভিডিওটা দেখছো তারা আগে করেছো, তাই আমি বেশি ব্যাখ্যা করছি না। বুঝছে, একটু উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, মানে এটা আর। তাহলে এফ সমান তুমি বের করে নাও, এখান থেকে 15 সেন্টিমিটার হয় এফ। আর দর্পণটির সামনে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, মানে এটা হচ্ছে ইউ। বলছে বিম্ব দূরত্ব, মানে ভি বের করতে পেরেছে। এটা কিছুই না, 1/u + 1/v = 1/f করতে হবে। এফ এর মান দেখো জানো, এটা জানো, ইউ জানো, তাহলে ভিটাও তুমি জেনে যাবা। এটা করে দিলাম না। বলছে আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কত। আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ফোকাস দূরত্ব দেওয়া আছে, এফ দেওয়া আছে। আর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এত, লেন্স নির্দিষ্ট দূরত্বে লক্ষ্যবস্তু রাখলে অপর পাশে, মানে লেন্সের এক পাশে বস্তু রেখেছে আর অপর পাশে তৈরি হয়েছে। অপর পাশে তৈরি হলে তো আমরা ভি পজিটিভ নিই, তাই না? তার মানে এটা ভির মান দেওয়া আছে, ভির মান পজিটিভ 100 নেবো আমরা। তাহলে এফ জানি, ভি জানি, আমরা ইউ জানবো। এই একই সূত্র, 1/u + 1/v = 1/f। দেখো এফ জানি, ভি জানি, তাহলে আমরা ইউটা পেয়ে যাবো। সেটা আমি আর দেরি করছি না। দেখো এবার কি আছে, একটি দন্ত চিকিৎসক কাজের সুবিধার জন্য 6 সেন্টিমিটার ফোকাস দূরত্বের গোলীয় দর্পণ এক্স ব্যবহার করলেন। একজন গাড়ির চালকের সুবিধার জন্য গাড়ির পার্শ্বে ব্যবহৃত 60 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট ওয়াই গোলীয় দর্পণের। আচ্ছা,
এটা দর্পণ নিয়ে কাজ, এটুকু আমার জানা লাগছে, মানে গাড়ি চালকের জিনিস আমাদের আর জানা লাগছে না, এটা হচ্ছে আগের অধ্যায়ের ম্যাথ, এটুকু জানা লাগছে না। গাড়িটি দর্পণ হতে কত মিটার দূরে ছিল। আচ্ছা, এই ম্যাথটা আসলে আমাদের না, এটা এই অধ্যায়ের না, এটা আগের অধ্যায়ের, তাহলে বাদ দিই। প্রথম লেন্সটির ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা কেমনে নির্ণয় করবে বলো তো? ক্ষমতার সূত্র হচ্ছে P = 1/f, মানে নিচে ফোকাস দূরত্ব লাগবে। এখন ফোকাস দূরত্বকে দিয়ে আছে আমাদের, আছে একদম এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দূরত্ব, মানে আর দেয়া আছে, তোমার 60 সেন্টিমিটার। তাহলে এফ বের করতে পারবো, এফ সমান এই 60-এর অর্ধেক, তাহলে 30 সেন্টিমিটার। এখন পি সমান তাহলে কি হবে? পি সমান হবে 1/f, কিন্তু সাবধান, সেন্টিমিটারে না মিটারে দিতে হবে। তার মানে 30 সেন্টিমিটার হবে 0.3 মিটার, তাহলে এটা হবে 0.3। আর ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, তাহলে এটা তুমি পাবা 3.33 ডায়াপ্টার, প্লাস দিয়ে দিও, প্লাস 3.33 ডায়াপ্টার। ক্ষমতা দিতে হলে প্লাস মাইনাস লিখে দিতে হয়, তো লিখে দিও। এখানে কি বলেছে দেখো তো, এখানে বলেছে এই যে 2.5 ডায়াপ্টার, মানে পি দেয়া আছে, পি থেকে তুমি এফ বের করতে পারবা, পি সমান 1/f থেকে, তাহলে তুমি এফ জানো। ক্ষমতাবিশীল লেন্সের প্রধান অক্ষের উপর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বে লক্ষ্যবস্তু রাখা রয়েছে, মানে তোমার ইউ দেয়া আছে, তোমার উক্ত লেন্স থেকে বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় করতে পারছে, মানে ভি নির্ণয় করতে পারছে। দেখো তুমি পি থেকে এফ জানবা, এখানে ইউ আছে, তাহলে ভি বের করতে পারবে না, 1/u + 1/v = 1/f থেকে, এটা তুমি হয়ে যাবে না। এবার লেন্সের ক্ষমতা ও চোখের সমস্যা। এখানে আমি একটা জিনিস আর একটু বলে দিই, যখন অবতল লেন্স আসে, এই যে অবতল লেন্স, উত্তল লেন্সের, দেখো আমি একটা জিনিস বলেছি, উত্তল লেন্সের বস্তু ধরো এই পাশে আছে, প্রতিবিম্ব যদি তার উল্টো দিকে গঠিত হয় তখন আমরা ভি পজিটিভ নেব, আর যদি প্রতিবিম্ব তার দিকেই হয় তখন আমরা ভি নেগেটিভ নেব। অবতল লেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। কখনো যদি অবতল লেন্সের ম্যাথ দিয়ে দেয় তাহলে তো তুমি ফোকাস দূরত্ব নেগেটিভ নিবা, তাহলেই হয়ে যাবে। আর ফোকাস দূরত্ব নেগেটিভ, আর ভিও কিন্তু নেগেটিভ। দেখো এখানে বস্তু আছে, যদি এদিকে বিম্ব তৈরি হয় তখন আমরা ভি পজিটিভ নিই, কিন্তু আমরা তো জানি অবতল লেন্সে কি হয় বলতো, অবতল লেন্সে এইভাবে চলে যায় আর এটা এইভাবে যায়, আর এটা মিলে এদিকে হয়, মানে এদিকে হলে আমরা পজিটিভ নিই আর এদিকে হলে আমরা নেগেটিভ নিই, মানে ভিটাও নেগেটিভ হয় অবতল লেন্সে। তাহলে উত্তল লেন্সে ভি পজিটিভ নেগেটিভ সবই হতে পারে, কিন্তু এফ সবসময় পজিটিভ, ইউ সবসময় পজিটিভ, এফ ইউ সবসময় পজিটিভ। আর ভিটা যদি এদিকে বিম্ব হয়, মানে বস্তু যেদিকে তার উল্টো দিকে যদি বিম্ব থাকে তাহলে ভি পজিটিভ নেব, আর যদি বস্তু আর বিম্ব একই দিকে হয় তাহলে আমরা ভি নেগেটিভ নেব। আর অবতল লেন্সে কি করবো, অবতল লেন্সে ফোকাস দূরত্ব আর ভি সবসময় নেগেটিভ, আর ইউটা পজিটিভ। আশা করি বুঝতে পারছো। এখন ফোকাস দূরত্ব যদি অবতলের নেগেটিভ হয় তাহলে ক্ষমতা সমান তো 1/f, তাহলে ক্ষমতাও নেগেটিভ হবে। আর উত্তল লেন্সে যেহেতু এফ পজিটিভ, তাহলে উত্তল লেন্সে ক্ষমতাও পজিটিভ। এই কটা তথ্য দিয়ে রাখলাম, এগুলো মনে রাখো, এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। এখন লেন্সের ক্ষমতা ও চোখের সমস্যা। এখন এখানে লেন্সের ক্ষমতা আমরা করে ফেলেছি, তাই না? লেন্সের ক্ষমতা কিন্তু অলরেডি ডান। এখন চোখের সমস্যা দেখবো আমরা। চোখের সমস্যা কিন্তু দুইটা, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, বা ক্ষীণ দৃষ্টি যাই বলো, তোমাদের বইয়ে কিন্তু আছে ব্যাখ্যা, আমি খুব অল্প ধারণা দেবো কারণ এটা গাইড থেকে মুখস্থ করে লিখে দিলেই আসলে হয়ে যায়। এটা হচ্ছে দূরদৃষ্টি, আমি বেশি সময় নষ্ট করবো না। হ্রস্ব দৃষ্টি আর দূরদৃষ্টি, কত মিনিট লাগলাম দেখি তো, আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্রস্ব দৃষ্টি আর দূরদৃষ্টি এখন কেমনে করবো বলো তো? হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে তোমার দৃষ্টি কমে গিয়েছে, হ্রস্ব মানে তো কমে যাও না, তোমার দৃষ্টি কমে গেছে। ধরো এটা তোমার চোখ, চোখ আঁকানো শিখে নিও, আমি আর অত বেশি আঁকানো দেখাচ্ছি না, বইয়ে তো আছে চোখ আঁকানো, এভাবে আমি ধরো আঁকালাম। হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে তোমার দৃষ্টি কমে গিয়েছে, হ্রস্ব হয়ে গিয়েছে, মানে কমে যাওয়া। মানে মানুষ কিন্তু অসীম পর্যন্ত দেখতে পারে। এখন ধরো তুমি অসীম পর্যন্ত দেখতে না পারে, তুমি ধরো 200 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পাচ্ছ, 200 সেন্টিমিটার বাইরের কোনো জিনিস দেখতে পারছো না, তখন সেটাকে আমরা বলবো হ্রস্ব দৃষ্টি। মানে তুমি দূরের বস্তু দেখতে পারছো না, মানে এটা হচ্ছে দূর আর এটা হচ্ছে কাছ, এটা হচ্ছে কাছে আর এটা হচ্ছে দূরে, মানে দূরের বস্তু তুমি দেখতে পারছো না, কাছের বস্তু দেখতে পারছো, তখন হচ্ছে হ্রস্ব দৃষ্টি। মানে তোমার দৃষ্টি কমে গিয়েছে, তুমি কাছেরটা দেখতে পারছো, দূরেরটা দেখতে পারছো না, কারণ তোমার তো দৃষ্টি কমে গিয়েছে। আর দূরদৃষ্টি কি? দূরদৃষ্টি মানে তোমার দৃষ্টি বেড়ে গিয়েছে, দূর মানে তোমার দৃষ্টি দূরে চলে গিয়েছে, মানে তুমি আসলে কাছের জিনিসই দেখতে পারছো না। মানে এটা হচ্ছে কাছে, এটুকু ধরো কাছের, আর এটুকু ধরো দূরে। দূরদৃষ্টি মানে হলো তোমার দৃষ্টি দূরে চলে গিয়েছে, মানে তুমি দূরের জিনিস দেখতে পাচ্ছ, কাছের জিনিস দেখতে পাচ্ছ না। আশা করি বুঝতে পারছো। এখন কেমনে কি হয় বলতো, যদি হ্রস্ব দৃষ্টি আঁকাই, একটু হ্রস্ব দৃষ্টির চিত্র আঁকাই। হ্রস্ব দৃষ্টি দেখো, আমি যদি চোখ আঁকাই, চোখ, হ্রস্ব দৃষ্টি চোখ আঁকাই, এই যে মোটামুটি এইভাবে চোখটা আঁকালাম। তুমি বইয়ে যেমন আছে সেভাবে চোখটাকে দিয়ে, এখানে আরো কি মেয়ে আছে আমি আর দেখাচ্ছি না অত, তো একটু এটা একটু ঠিক করে দিই। ধরো আমি এইভাবে চোখের লেন্সটা আঁকালাম,
এখন হ্রস্ব দৃষ্টিতে কি সমস্যা হয় আসলে? হ্রস্ব দৃষ্টিতে তো হ্রস্ব দৃষ্টি মানে কি, তুমি কাছের বস্তু দেখতে পারো, দূরেরটা দেখতে পারো না। তার মানে দূর থেকে যে আলোগুলো আসবে সেই আলো আসলে, এখন আমরা জিনিস দেখতে পাই কখন বলো তো? একটা জিনিস আমরা কখন দেখতে পাই, দেখো, এটা হচ্ছে আমাদের চোখ। চোখে আমাদের এখানে থাকে রেটিনা। এখন যদি কোনো বস্তু থেকে আলো আসে, ধরো এটা একটা বস্তু, এই বস্তু থেকে ধরো আলো আসলো, এই আলো আসার পরে যদি রেটিনায় গিয়ে মিলিত হয়, রেটিনা পর্যন্ত আসলে আমাদের ফোকাস, মানে আসলে ফোকাস বিন্দু হিসেবে কাজ করে এই রেটিনা। মানে আমাদের রেটিনাটাই হচ্ছে আমাদের ফোকাস। বস্তু থেকে যদি দুইটা আলোক রশ্মি এসে রেটিনায় গিয়ে মেলে, তখন আমরা বস্তুটা দেখতে পাই। এখন যখন বস্তু দূর থেকে আসে, হ্রস্ব দৃষ্টি মানে কি, দূরের বস্তু তুমি দেখতে পারো না, তুমি কাছের বস্তু দেখতে পারো, তাই না? তুমি দূরের বস্তু দেখতে পারো না, তাহলে দূরের যে আলোগুলো আসে সেগুলো তোমার রেটিনায় হবে না। দূরের যেই আলোগুলো আসে সেগুলো আসলে আগে আগে মিলে যাবে, মানে রেটিনায় যাবে না। এটা হচ্ছে তোমার সমস্যা। মানে দূরের বস্তু তোমার আগে আগে মিলিত হয়ে যাচ্ছে, এটা তোমার সমস্যা। হ্রস্ব দৃষ্টি যেহেতু, তার মানে তুমি কাছের জিনিস দেখতে পারো, দূরেরটা পারো না। দূর থেকে যে আলোগুলো আসবে সেই আলোগুলো তোমার এই যে এখানে তোমার ধরো রেটিনা, এই রেটিনায় না মিলে তোমার আগে আগে মিলে যায়, এটা সমস্যা। দূরের জিনিস আগে মিলে যায়, এটা সমস্যা। আর দূরদৃষ্টিতে কি হয়? দূরদৃষ্টি দূরদৃষ্টি মানে কি, তুমি দূরের জিনিস দেখতে পারো, হ্যাঁ, কিন্তু কাছের জিনিস দেখতে পারো না। তাহলে এটা যদি আমি চোখ আঁকাই, এটা ধরো সেই লেন্স, এখানে ধরো আমাদের রেটিনা। এখন তুমি দূরদৃষ্টি মানে তোমার দৃষ্টি দূরে চলে গেছে, মানে দূরের জিনিস তুমি দেখতে পারছো, কাছেরটা পারছো না। মানে কাছের যে রশ্মিগুলো আছে সেখান থেকে যদি, কাছের কোনো একটা বস্তু থেকে যদি দুইটা আলোক রশ্মি যায়, সেখান এই আলোক রশ্মি দুইটা তোমার এই রেটিনায় না মিলে অন্য কোনো জায়গায় মিলবে। এখন দূরের যে আলো, সেই আলো যদি কাছে গিয়ে মিলিত হয়, তাহলে কাছের আলোগুলো তোমার দূরে গিয়ে মিলিত হবে, এইভাবে। আশা করি তুমি বুঝতে পারছো। আমি একটু শর্টকাটে বলছি আর কি, বেশি তো টাইম ওয়েস্ট করা যাবে না। তো এইভাবে হয়, মানে যখন হ্রস্ব দৃষ্টি তুমি তখন কাছের জিনিস দেখতে পারো, দূরেরটা পারো না। দূরের আলো আগে আগে মিলে যাবে। আর দূর দৃষ্টি যখন হবে, তখন তুমি দূরের জিনিসই দেখতে পারো, কাছের জিনিস দেখতে পারো না। তার মানে কাছের জিনিস থেকে যে আলো, সে আলো দূরে গিয়ে মিলবে। এটা একটু কষ্ট করে মনে রাখো। এটা যদি তোমার মনে রাখা হয়ে যায়, তাহলে একটা জিনিস দেখো, উত্তল লেন্স কি করে বলো তো? উত্তল লেন্স কি করে? উত্তল লেন্স দুইটা আলোকে একসাথে করে দেয়, মনে রাখো। কারণ কি, আমরা উত্তল লেন্সে দেখছিলাম না, একটা আলো গেলে এটা ফোকাসে চলে যায়, এপাশ থেকে গেলে ফোকাসে চলে যাবে। মানে উত্তল লেন্স আসলে দুইটা আলোকে একসাথে করে। আর অবতল লেন্স কি করে? অবতল লেন্স দুইটা আলোকে পরস্পর থেকে দূরে সরিয়ে দেয়, এইভাবে। এটা একটু মনে রাখো, তাহলে বুঝে যাবে। এখন তাহলে দেখো, এই হ্রস্ব দৃষ্টিটা যদি তোমার ঠিক করতে হয়, হ্রস্ব দৃষ্টির ঠিক করতে হলে কি হবে? চোখে তো চশমা পরা লাগবে, তাই না? সে চশমাটা কেমন হবে, উত্তল নাকি অবতল, সেটাই তোমার প্রশ্ন। এখানে যে তুমি চশমাটা লাগাবে, এটা ধরো তোমার সেই চশমা, সে চশমাটা উত্তল হবে না অবতল হবে? মনে রাখো, হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে সেটা অবতল, আর দূরদৃষ্টির ক্ষেত্রে সেটা উত্তল। কেন বলছি? দেখো, হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূর থেকে আলো আসে, আগে এসে মিলে যায়। এখন আলোগুলো কিন্তু অলরেডি আগেই মিলে যাচ্ছে। এখন এই আলোগুলোকে তুমি কেমনে এই দূর পর্যন্ত নিয়ে যাবে? আলোগুলোকে যদি একটু দূরে সরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে না? মানে এখানে আলোগুলোকে তুমি যদি একটু দূরে সরিয়ে দিতে পারতে, এত দূর সরিয়ে দিতে পারতে, তাহলে তারা যে এখানে মিলতো। মানে তারা বেশি আগে আগে কাছে চলে এসেছে, দুইটা আলো বেশি আগে কাছে চলে এসে, এখন তাদের যদি একটু দূরে পাঠাতে পারতে, একটু দূরে থাকতো, তারা কিন্তু কাছে আসতে একটু দেরি হতো, সেটা কিন্তু রেটিনায় যেয়ে মিলতো তখন। বুঝতে পারছো? তার মানে এটার জন্য তখন অবতল লাগবে, মানে এই লেন্সটা লাগবে। এই লেন্সটা হলে কি হবে? এই লেন্সটা হলে, এটা ধরো আমি একটু বড় করে দেখাই, মানে তোমার বইয়ে চিত্র আছে, তুমি চিত্রটা দেখে আঁকাতে পারবা। তখন কি হয়, অবতল লেন্সটা একটু দূরে সরিয়ে দেয় আলোগুলো, এই একটু দূরে চলে যায়, এটা একটু দূরে চলে যায়। দূরে চলে গেলে কি হয়, চোখের এই লেন্সটা কিন্তু আবার উত্তল, মানে চোখের এই লেন্সগুলো কিন্তু আবার কাছে নিয়ে যায়, তখন সেইগুলো এখানে যায়। যদি বুঝতে না পারো, আমি আরেকবার দেখাই। দেখো, আমি এখানে একটু দেখাই। এতে দেখো, শুরুতে কি হচ্ছিল বলো তো? শুরুতে হ্রস্ব দৃষ্টি মানে কাছেরটা তুমি দেখতে পারো, দূরেরটা পারো না। মানে দূর থেকে যে আলোগুলো আসে, এইভাবে দূর থেকে আলোগুলো, দূর থেকে আসা আলো আগেই মিলে যায়, এই যে এভাবে মিলে যায়, এভাবে মিলে যায়। এখন তুমি কি করছো? আগেই তো তুমি মিলাতে চাও না, মানে আলো বেশি কাছে, বেশি আগে আগে কাছে চলে এসেছে, তুমি তাদের যদি একটু দূরে সরিয়ে দিতে পারো, তাহলেই তোমার একটু পরে গিয়ে মিলবে। কেমনে দেখো, আমি যদি দেখাই, অবতল লেন্স দিয়ে দিলাম এখানে, অবতল লেন্সকে তো দূরে সরাই, তাহলে কি হবে, এটা আমি একটু ঠিক করে আঁকাই। তাহলে এই আলোক রশ্মিগুলো একটু দূরে সরে যাবে, ধরো এখানে সরে গেলে এই আলো, এখানে সরে গেলে এই আলো। একটু দূরে সরে যাওয়ার ফলে এটা মিলতে একটু দেরি হবে। মানে এখানে থাকতে যে আগে আগে মিলে গেল, একটু দূরে থাকার কারণে এরা আবার আসতে একটু দেরি হবে, তখন একটু দূরে গিয়ে মিলবে, মানে তখন রেটিনায় গিয়ে মিলবে।
এটা হচ্ছে হর্ষদৃষ্টির প্রতিকার। তাহলে হর্ষদৃষ্টি ঠিক করার জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করি, আর দূরদৃষ্টির জন্য আমরা উত্তল লেন্স ব্যবহার করবো। তাহলে দূরদৃষ্টির ক্ষেত্রে কি হয় বলতো, এটা হচ্ছে আমাদের চোখ, এই যে চোখ, এই চোখে এটা ধরো আমাদের রেটিনা, এটা ধরো আমাদের সেই লেন্স। এখন দূরদৃষ্টির ক্ষেত্রে কি হয়, আমরা দূরের জিনিস দেখতে পাই ঠিক আছে, কাছেরটা দেখতে পাই না। মানে কাছ থেকে যদি দুইটা রশ্মি আসে, যে এইভাবে যদি কাছ থেকে দুইটা রশ্মি আসে, তাহলে এই দুইটা রশ্মি কোথায় মিলিত হয়, কাছ থেকে দূর থেকে যেগুলো আসছিল, মানে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে দূর থেকে আসা রশ্মিগুলো আগে আগে মিলে যাচ্ছিল, আর দূরদৃষ্টির ক্ষেত্রে কাছ থেকে আসা আলোগুলো বেশি দূরে গিয়ে মিলবে, মানে এই যে এই পর্যন্ত গিয়ে মিলবে, মানে রেটিনার থেকেও দূরে যাবে, মানে এই যে এত এত দূর যাবে, এত দূরে গিয়ে এই আলোগুলো মিলে যাবে। এখন আমার তো মিলানো লাগবে রেটিনায়, তাই না? তাহলে রেটিনায় মেলানোর জন্য আমরা কি করতে পারি দেখো তো, এরা কিন্তু অনেক অনেক পরে গিয়ে মিলছে, কিন্তু যদি আমি একটা উত্তল দর্পণ ব্যবহার করি, উত্তল দর্পণ কিন্তু আলোকে দ্রুত মিলিয়ে দেয়, দেখতে পারছো? তার মানে এখানে যদি আমি একটা উত্তল দর্পণ ব্যবহার করি, এই যে এইভাবে একটা উত্তল দর্পণ যদি ব্যবহার করি, তাহলে কি হবে বলতো, এই আলোগুলো একটু মিলে যাবে, মানে এখানে এসে একটু এইভাবে হয়ে যাবে, আর এখান থেকে গিয়ে মানে তারা তাড়াতাড়ি মিলে যাবে আর কি। মানে বইয়ে যেমন চিত্র আছে সেই অনুযায়ী দিবা। বইয়ে ধরো এমন একটা চিত্র আছে, আগে কিন্তু এত দূর পর্যন্ত যাচ্ছিল আলোটা, মানে এত দূর গিয়ে দূরে গিয়ে মিলছিল। এবার কি হবে, যেহেতু আমরা উত্তল দর্পণ ব্যবহার করেছি, তাই এই যে আলোগুলো, এই আলো দুইটা একটু কাছে চলে আসবে, এই যে একটু কাছে চলে আসলো। আর এটাও তো উত্তল, দেখো এই চোখে যে লেন্সটা থাকে সেটা সবসময় উত্তল হয়, তাহলে এটা উত্তল, এটা একটু কাছে নিয়ে আসলো, এই উত্তলটা আরো কাছে নিয়ে আসবে, তাহলে এটা একবার রেটিনায় যেয়ে মিলবে। একটু সুন্দর করে আঁকিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো যে কি কারণে আমরা কোনটার জন্য কি ব্যবহার করি। এবার ব্যাখ্যা হিসেবে কি দেবো আমরা, দেখো আরেকবার আঁকাই, এটা শেষ আঁকানো। দেখো আমি যদি দেখাই এটা ব্যাখ্যা দেওয়াটা, এই যে দেখো, এই যে দেখো, যখন হ্রস্ব দৃষ্টি হয় তখন কি হয়, দূরের জিনিস আমরা দেখতে পাই না, কাছের জিনিস দেখতে পাই। তাহলে দূরের থেকে যে আলোগুলো আসে, এই যে এই আলোগুলো দূর থেকে আসে, আগে আগে মিলে যায়, এই যে এভাবে মিলে যায়। এখন আগে আগে তাহলে হ্রস্ব দৃষ্টির কারণ আমরা কি লিখতে পারি, হ্রস্ব দৃষ্টির দেখো বইতে দুইটা কারণ আছে। দুইটা কারণ কি, একটা বলেছে যে দেখো আমি এখানে একটা জিনিস বলে দিই, এই যে এখানে যে লেন্সগুলো দুইটা আলোকে কাছাকাছি নিয়ে আসার ক্ষমতাকে বলা হয় অভিসারী ক্ষমতা, অভিসারী ক্ষমতা। আর দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতাকে বলা অপসারী ক্ষমতা। মানে দুইটা আলোকে কাছে আনার ক্ষমতাকে বলা হয় অভিসারী ক্ষমতা, আর দূরে নিয়ে যাওয়ার ক্ষমতাকে বলা হয় অপসারী ক্ষমতা। তাহলে দেখো এখানে দুইটা আলো আগে আগে কাছে যেয়ে মিলে গিয়েছে, মানে এটার অভিসারী ক্ষমতা বেড়ে গিয়েছে। নর্মালি তো এভাবে রেটিনায় মেলে, তাই না? কিন্তু তার চেয়েও আগে মিলে গেছে দুইটা আলো, কাছাকাছি আনার ক্ষমতা হচ্ছে অভিসারী ক্ষমতা। তো কাছাকাছি তো এনে রেটিনা পর্যন্ত যাওয়ার কথা, তার চেয়েও আগে কাছাকাছি চলে এসেছে, মানে কি অভিসারী ক্ষমতা বেড়ে গিয়েছে। অভিসারী ক্ষমতা মানে চোখের অভিসারী ক্ষমতা, চোখের লেন্সের অভিসারী ক্ষমতাটা বেড়ে গিয়েছে, সেই কারণে হ্রস্ব দৃষ্টি হয়েছে। অভিসারী ক্ষমতা বাড়া মানে কি, দুইটা আলো একসাথে করে দেওয়া, মানে দুই ক্ষমতা বেড়ে গেছে, মানে খুব আগে আগে একসাথে হয়ে গেছে, মানে তখন আর রেটিনা পর্যন্ত পৌঁছায়নি। অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া মানে হচ্ছে ফোকাস দূরত্ব কমে যায়। দেখো নর্মালি কি হয়, লেন্সে গিয়ে ফোকাস দূরত্বে যে আলোগুলো মেলে না, এখন ফোকাস বিন্দুটাই হলো আমাদের রেটিনা, আমাদের চোখের রেটিনাই হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। আর এখান থেকে যে এই দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তো নর্মালি তো ফোকাস দূরত্ব পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু এবার ফোকাস দূরত্ব কমে গিয়েছে বলে তো এইখানে ফোকাসটা হলো, মানে ফোকাস বিন্দু এবার হয়ে গেছে এখানে। তার মানে ফোকাস দূরত্ব আমাদের কমে গিয়েছে, ফোকাস দূরত্ব কমে গিয়েছে, বুঝতে পারছো? ফোকাস দূরত্ব কমে গিয়েছে বলে তো আমাদের আলোগুলো আগে আগে ফোকাস করে ফেলেছে। আর আরেকটা কি কারণ হতে পারে, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, তাই আর লিখলাম। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, ধরো নর্মালি আমাদের চোখ ধরে এমন ছিল, নর্মালি ধরো এইভাবে চোখে মিলতো, এখন চোখটা যদি বড় হয়ে যায় কোনোভাবে, এত বড় হয়ে যায়, আর যদি আলো একই থাকে, তাহলেও এই সমস্যা হয় না? মানে এই ব্যাসার্ধ যদি বেড়ে এত দূর চলে যায়, তারপরেও তো এই সমস্যাটা হয়। সে কারণে এই তিনটা হলো নিয়ম, মানে এই তিনটা হচ্ছে কারণ হর্ষ দৃষ্টি হওয়ার। আর দূরদৃষ্টি হওয়ার কারণ কি বলতো, দূরদৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, দূরদৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূরদৃষ্টির ক্ষেত্রে আমরা দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। মানে কাছ থেকে যে আলোগুলো আসে, সেই আলোগুলো আসলে রেটিনা থেকেও দূরে গিয়ে মিলিত হয়। এখন এটা মিলিত হওয়ার কারণ কি, মিলিত হওয়ার কারণ দেখো, দুইটা আলো একসাথে মিলানোর ক্ষমতা হচ্ছে অভিসারী ক্ষমতা। এখন নর্মালিতে এখানে মেলে, মানে রেটিনায় গিয়ে মিলে, এখন দেখছো যে রেটিনায় গিয়ে মিলছে না, রেটিনারও পরে চলে যাচ্ছে, তার মানে অভিসারী ক্ষমতা আসলে কমে গিয়েছে বলে তো আরো দেরি হচ্ছে মিলতে। তাহলে অভিসারী ক্ষমতা কমে গিয়েছে, অভিসারী ক্ষমতা কমে গিয়েছে।
আর দেখো আগে ফোকাস করতো আমাদের রেটিনায়, নর্মালি আমাদের রেটিনায় ফোকাস করার কথা, কিন্তু ফোকাস করছে আরো দূরে, মানে ফোকাস দূরত্ব বেড়ে গিয়েছে। আর অথবা আর একটা কাজ হতে পারে, ধরো অক্ষিগোলকের ব্যাসার্ধ এমন ছিল সে কারণে নর্মালি রেটিনায় গিয়ে মিলতো রেটিনায়, কিন্তু এখন ধরো ব্যাসার্ধ কমে গিয়েছে, ধরো এটুকু হয়ে গেছে, তাহলে কি হবে, মানে ব্যাসার্ধটা যদি ছোট হয়ে যায় তাহলে তো এমন অবস্থা হয়, তাই না? মানে অক্ষিগোলকের ব্যাসার্ধটা সেটা আসলে ছোট হয়ে গেছে, মানে অক্ষিগোলক ধরে এত বড় ছিল সেটা ছোট হয়ে এখানে চলে এসেছে, সেই কারণেও আলোটা দূরে চলে যেতে পারে। তো আমি একটু বোঝানোর চেষ্টা করলাম মোটামুটি, যদি বুঝতে পারো তাহলে ভালো। আর আমার এই কথাগুলো শোনার পরে এবার তোমরা গিয়ে গাইডের বা বইয়ের ভাষাটা ফলো করবা। গাইডে দেখবে সুন্দর মতো ঘ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এই ধরনের, যে দেখো, মিনার দাদির চোখের সমস্যার কারণ, ফলাফল এবং প্রতিকার রশ্মি চিত্রের সাহায্যে বর্ণনা করো। মিনার দাদির চোখের লেন্সের ক্ষমতা কমে যায়, চশমা ব্যবহার শুরু করলেন, চশমা কাছের উপাদানের প্রতি শনাক্ত কত। চোখের সমস্যার কারণ, ফলাফল ও প্রতিকার রশ্মি চিত্রের সাহায্যে। লেন্সের ক্ষমতা কমে যাওয়া মানে কি বলতো? লেন্সের ক্ষমতা কমে যাওয়া এটা কি বোঝাইছে? লেন্সের ক্ষমতা কমে যাওয়া মানে ফোকাস দূরত্ব কমে যাওয়া না? ফোকাস দূরত্ব কমে গেলে কোনটা হয়? দেখো, ফোকাস দূরত্ব কমে গেলে কিন্তু হ্রস্ব দৃষ্টি হয়। ফোকাস দূরত্ব কমে গেলে, ফোকাস দূরত্ব কমে যাওয়া মানে কি? আগে আগে ফোকাস করে ফেলা। আগে আগে ফোকাস কখন করে? হ্রস্ব দৃষ্টিতে করে। তাহলে হ্রস্ব দৃষ্টির এই যে কারণগুলো আমি বর্ণনা করলাম, আর বই ফলো করে দেখবা, কারণগুলো দেবা, ফলাফলে কি হয়, এদের ফলাফলে কি হয়, আগে আগেই মিলে যায়, মানে রেটিনার্সে আগে আগে মিলে যায়, এটা বলবা। রেটিনার্সে আগে আগে মেলার কারণে দূরের বস্তুগুলো আর দেখতে পারে না। আর প্রতিকার, প্রতিকার মানে কোন লেন্স আমরা যে অবতল লেন্স ব্যবহার করছিলাম সেটা ব্যবহার করে যে প্রতিকার, সেটা ব্যাখ্যা করে দেবা। বই ফলো করতে হবে অবশ্যই, বই বা গাইডে যে ভাষাটা আছে সেটা ফলো করলে তুমি পেরে যাবে। এটা আসলে আমার আর বলার কিছু না, আমার যেটুকু বোঝানোর বুঝিয়ে পেরেছি। এখন দেখো, দৃশ্যকল্প 2 এর লেন্সটি এ ও বি এর মধ্যে কোন লোকের চোখের ত্রুটি দূরীকরণে উপযুক্ত? বিশ্লেষণের মাধ্যমে মতামত করো। এখন দেখো, দুইটা লোক আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন দুইটা লোকের নিকট বিন্দু দেওয়া আছে। নিকট বিন্দু মানে ধরো এটা হচ্ছে এ লোকের চোখ আর এটা হচ্ছে ধরো বি লোকের চোখ। নিকট বিন্দু মানে বোঝাচ্ছে যে এই বিন্দুটার এই পাশে এসে কোনো বস্তু যদি চলে আসে তাহলে সেটা আর দেখতে পারে না। তো নিকট বিন্দু আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে দূরবিন্দু। দেখো, দূরবিন্দু আমাদের নর্মালি কি থাকে? অসীম থাকে, অসীম। দূরবিন্দু আমাদের নর্মালি অসীম থাকে, অসীম, মানে আমরা অসীম পর্যন্ত দেখতে পারি। কিন্তু এই দুইজন লোকেরই দেখো 400 সেন্টিমিটার আর 300 সেন্টিমিটার, মানে 400 সেন্টিমিটার আর 300 সেন্টিমিটার, এটুকু দূরত্বের বাইরে তারা দেখতে পারে না। মানে তারা কাছের বস্তু দেখতে পারে কিন্তু দূরের বস্তু দেখতে পারে না, মানে তাদের দৃষ্টি ছোট হয়ে গেছে, মানে হ্রস্ব দৃষ্টি, তাদের দুইজনেরই হ্রস্ব দৃষ্টি। বুঝতে পারছো? দুইজনেরই তাদের হ্রস্ব দৃষ্টি। কারণ কি? তারা নর্মালি অসীম পর্যন্ত দেখতে পারার কথা, কিন্তু তারা দূরে আর দেখতে পারে না, তারা 400 সেন্টিমিটারের ভিতরে দেখতে পারে। আর বি লোকটা 300 সেন্টিমিটারের ভিতরে দেখতে পারে। তার মানে তাদের আসলে হ্রস্ব দৃষ্টি হয়েছে, মানে তাদের দৃষ্টি ছোট হয়ে গেছে, অসীম থেকে ছোট হয়ে 400 সেন্টিমিটার চলে এসেছে, মানে তাদের হ্রস্ব দৃষ্টি হয়েছে। এখন বলছে এটা একটা ম্যাথ আসলে, যে দৃশ্যকল্প 2 এর লেন্সটি এ ও বি এর মধ্যে কোন লোকের চোখের ত্রুটি দূরীকরণে উপযুক্ত, এটা আমাদের বের করতে হবে। কেমনে বের করবো বলো তো? এখানে যে লেন্স দেয়া আছে দৃশ্যকল্প 2 এর, দুইজনেরই তো হ্রস্ব দৃষ্টি, মানে দুইজনের জন্য অবতল লেন্স লাগবে, বুঝতে পারছো? হ্রস্ব দৃষ্টির জন্য অবতল লেন্স লাগে। এখন এই অবতল লেন্সটা আসলে কার জন্য উপযুক্ত বলো তো? এটার ক্ষমতা দেওয়া রয়েছে, ক্ষমতা থেকে পি থেকে তুমি এফ বের করতে পারবা, তাই না? এফ বের করতে পারবো অবশ্যই, অবশ্যই তুমি এফ বের করতে পারো। তাহলে এফ, পি সমান যদি 1/f হয় তাহলে এফ সমান 1/p। তাহলে এফটা বের করো তো কত হয়? 1/-0.33, এটা কত হয়? এটা হয় হলো -10, -10 সেন্টিমিটার হওয়ার কথা। হ্যাঁ, না, -10 সেন্টিমিটার না, এটা 1 ভাগ, আমি একটু করে দেখি, 1/0.33, এটা আসলে 3 মিটার, 3 মিটার আসছে, মোটামুটি 3 মিটার, মানে 300 সেন্টিমিটার, -3 মানে -300 সেন্টিমিটার এটা আসছে। এখন তোমার যে এই এই জিনিসগুলো, এগুলো মানে কি, যে এইটার বাইরে এই লোকগুলো আর দেখতে পারে না, বুঝতে পারছো? এখন আমরা আলো কোথা থেকে আনবো বলো তো? হ্রস্ব দৃষ্টিতে আলো কোথা থেকে আসছিল? তুমি সিটে ফিরে যাও, দেখো হ্রস্ব দৃষ্টিতে আমরা আলো কোথা থেকে আনছিলাম? আলো আমরা দূর থেকে আনছিলাম না? হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আলো আমরা আনছিলাম কিন্তু দূর থেকে, আর দূর দৃষ্টির ক্ষেত্রে আমরা আলো আনছিলাম কাছ থেকে, মানে যেখানে দেখতে পারে না সেখান থেকে আমরা আলো আনছিলাম। দূর থেকে আনছিলাম মানে আমরা কিন্তু অসীম থেকে আনছিলাম, মানে আমাদের ইউ এর মান হচ্ছে অসীম, মানে বস্তু অসীমে থাকলে আমরা এ আলো ফেলছিলাম, মানে যেখানে সে দেখতে পারে না সেখান থেকে বস্তু আসলে কি হবে সেই নিয়ে আমরা কাজ করছিলাম। এখন দেখো, হ্রস্ব দৃষ্টি হয়েছে মানে হচ্ছে আমরা বস্তু আনবো অসীম থেকে,
হর্ষ দৃষ্টি মানে আমরা বস্তু আনবো অসীম থেকে, মানে যেখানে সে দেখতে পারে না সেখান থেকে। তাহলে ইউ এর মান আমরা অসীম ধরবো, ইউ এর মান আমরা ধরবো অসীম, সেখান থেকে আমরা ভি এর মান বের করবো। না, অসীম থেকে আসা বস্তু প্রতিবিম্বটা কোথায় গঠিত হয় সেটা বের করলেই হয়ে যাবে। যদি 300 হয় তাহলে বুঝবো যে 300 এ জায়গায় তৈরি হচ্ছে, মানে তখন বি এর জন্য উপযুক্ত। যদি দেখে 400 হচ্ছে তাহলে দেখবো এ এর জন্য উপযুক্ত। বুঝতে পারছো? এটা একটু মনে রাখো, এই টাইপটা, এটা কমন চলে আসতে পারে। এফ সমান তাহলে কত? এফ সমান হচ্ছে -300 সেন্টিমিটার, ইউ হচ্ছে অসীম, অসীম সেন্টিমিটার বলতে পারি, আর ভি সমান কত সেটা জানার বিষয়। ভি মানে কি? বিম্ব কোথায় গঠিত হবে। এখন চশমা কি করে? মানে লেন্স, লেন্স লোকের জন্য উপযুক্ত, মানে কি এই লেন্সের চশমা তৈরি করবো। এখন চশমা কি করে? চশমা বাইরে থেকে একটা বস্তু ধরে, এটা হচ্ছে চশমা, বাইরে থেকে ধরো বস্তু আছে, এই বস্তু ধরো অসীমে আছে, অসীম থেকে আসা বস্তু এই লোকের চোখের কাছে কি আকারে করবে, মানে এই 300 বা 400-র ভিতরে যদি এই প্রতিবিম্বটা গঠিত হয়ে যায় তাহলেই তো কাজ হয়ে গেল। দূরের বস্তু দেখতে না পেলো, এই 300 বা 400-র ভিতরে, মানে এইটুকু রেঞ্জের ভিতরে যদি বস্তুটা দেখাতে পারে এই লেন্স, তাহলেই তো হয়ে গেল। তাহলে কেমনে দেখাবে? বিম্বটা এখানে আনতে হবে। বিম্ব আনা মানে কি? ভি এর মান আসলে 300 বা 400-র মধ্যে থাকতে হবে, তাহলেই তো হয়ে গেল। তার মানে অসীমের বস্তুর প্রতিবিম্বটা 300 বা 400-র মধ্যেই পড়ে গেল। বুঝতে না পারলে শুধু এটুকু মনে রাখো যে ভির মান বের করতে হবে, এমন ম্যাথ আসলেই। এমন ম্যাথ আসার কথা না, এটাও ওই কঠিন ম্যাথের মধ্যেই পড়ে। তাহলে এটা হচ্ছে 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1/f। এখন দেখো ইউ এর মান দেখো ইনফিনিটি, তাহলে 1/∞ প্লাস 1/v সমান হচ্ছে 1/f। এখন 1/∞ মান আসলে 0 হয়, তোমরা জানলে জানো, না হলে জেনে রাখো। 1/∞ হয় 0, আর 1/v সমান হচ্ছে 1/f। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? তুমি সিম্পলিফাই করো, ভি সমান পাবা এফ, আর এফ এর মান হচ্ছে -300, মানে ভির মানও -300। কারণ মাইনাস কেন? মাইনাস কেন বলো তো? মাইনাস কেন? মাইনাস হচ্ছে কখন হয় মাইনাস? যখন বস্তু যেদিকে থাকে, বস্তু তো আমার অসীমে ছিল, ধরো এখানে ছিল বস্তু, বস্তু যেদিকে থাকে প্রতিবিম্বটা যদি সেই দিকেই থাকে তাহলে ভি হয় নেগেটিভ। এখন তাই তো এদিকে যদি ওই এ বা বি লোকের চোখ থাকে, তাহলে বস্তু যদি এদিকে থাকে প্রতিবিম্ব তো এদিকে থাকতে হবে, সামনেই তো থাকতে হবে, প্রতিবিম্ব তো পিছনে যাওয়া যাবে না। সে কারণে ভি নেগেটিভ পেয়েছো। তো ভি নেগেটিভ নিয়ে চিন্তা নেই, তুমি মান দেখো, মান দেখো 300 এসেছে। এখন 300 কার কার দূরবিন্দু বলো তো? 300 বি, বি লোকের দূরবিন্দু না, তার মানে বি লোকের জন্য উপযুক্ত। এখন কি করলাম আমি আরেকবার বলে দিই, আমি একটু সহজে বলে দিই। দেখো, এদের দুইজনেরই হর্ষ দৃষ্টি কেমনে বুঝলাম? অসীম পর্যন্ত যদি দেখতে পারে তাহলে নর্মাল আছে, কারণ অসীম পর্যন্ত তো না, অসীম থেকে কমে 300 বা 400 চলে এসেছে, মানে দৃষ্টি কমে গিয়েছে, মানে হর্ষ দৃষ্টি। এখন হর্ষ দৃষ্টি হলে আমরা আলো কোথা থেকে আনবো? আলো আনবো যেখান থেকে দেখতে পারে না সেখান থেকে, দূর থেকে আনবো। চিত্রেও আমরা তাই করেছি, এখানেও তাই, দূর থেকে আনবো আলো। দূর থেকে আনলে কোথা থেকে আনবো? অসীম থেকে নিয়ে আসবো, মানে যেখানে সে দেখতে পারে না, অসীম থেকে। তাহলে ইউ এর মান হচ্ছে অসীম। এফ এর মান কত দেখো, এখানে ক্ষমতা দেওয়া আছে লেন্সের, তাহলে এখান থেকে আমি এফ পাবো, পি থেকে এফ পেয়ে যাবো, বুঝতে পারছো? এখান থেকে আমি ভি বের করবো। কেন ভি বের করবো? কারণ আমরা জানি যে এরা 300 আর 400 এইটুকুই দেখতে পারে। তাহলে যদি বিম্বটা এইটুকুর মধ্যেই হয় তাহলেই তো হয়ে গেল, এটা ধরো প্রতিবিম্ব। এখন ভি কি নির্দেশ করে? ভি নির্দেশ করে প্রতিবিম্বের দূরত্বই তো। এখন ভি যদি 300-র চেয়ে কম হয় বা 300 হয় তাহলে তো বুঝবো প্রতিবিম্ব এর এর মধ্যে আছে। বস্তু অসীমে থাক, সমস্যা নেই, প্রতিবিম্ব তো তার যেটুকু দেখতে পারে তার মধ্যেই আছে। তার মানে ভিটাই আমাদের বের করতে হবে। এখন ভি বের করে দেখছি 300, তাহলে 300 কার সাথে মেলে? এই যে বি লোকের সাথে মেলে, তার মানে বি লোকের জন্য এই লেন্সটা উপযুক্ত। আশা করি বুঝতে পারছো। এবার এরপরে আমরা যা যাই দেখবো আর কি, সেগুলো আসলে ব্যাপার না। দেখো এখানে গ নাম্বার কি বলেছে? বলেছে লেন্সের ক্ষমতা নির্ণয়, সেটা আমরা দেখে এসেছি, এটা হয়ে গেছে। লেন্সটি স্পষ্ট দর্শনের জন্য যেভাবে কাজ করে তার রশ্মিচিত্রকে দেখাও। এখন এক ব্যক্তি 60 সেন্টিমিটার বাইরে বস্তুকে স্পষ্টভাবে দেখতে পান না, মানে একটা লোক আছে, তার চোখ 60 সেন্টিমিটারের বাইরে সে দেখতে পারে না, মানে কি তার দৃষ্টি ছোট হয়ে গেছে, মানে এটা কিন্তু হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি। এখন বলছে লোকটির সহায়ক লেন্সটি, লোকটির সহায়ক লেন্স কি? হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স না। সহায়ক লেন্সটি স্পষ্ট দর্শনের জন্য যেভাবে কাজ করে তার রশ্মিচিত্রকে ব্যাখ্যা করো। তো এটা গাইডের ভাষা ফলো করবা, আর কেমনে হয় আমি তো দেখিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা। উক্ত লেন্সটি চোখের কি ধরনের ত্রুটি দূরীকরণে সহায়ক? এটা দেখো উত্তল লেন্স, উত্তল লেন্স কিন্তু দূরদৃষ্টি দূর করে, দূরদৃষ্টি মনে আছে তো? হ্রস্ব দৃষ্টি হচ্ছে অবতল লেন্স, এই যে হ্রস্ব দৃষ্টিটা অবতল লেন্স, আর উত্তল লেন্স দূর করে দূরদৃষ্টি। তাহলে এটা ব্যাখ্যা করে দিবে এভাবে। উদ্দীপকের লেন্সটি কি ধরনের ত্রুটি? এটাও সেম। এবার কি? উপরোক্ত লেন্স দিয়ে চোখের কোন ত্রুটির প্রতিকার করা সম্ভব? এখন লেন্স কেমনে বুঝবে? লেন্সের ক্ষমতা দেখো দেওয়া আছে, আমি বলছিলাম উত্তল লেন্সের ক্ষমতা প্লাস, অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে মাইনাস। একটু দেখে আসো ভিডিওটা, মানে একটু আগে দেখে আসো, তাহলেই
বুঝে যাবা না। উত্তল লেন্সের ক্ষমতা প্লাস আমি দিয়ে দিছিলাম, এই যে দেখো এখানে দিয়ে দিছিলাম। অবতল লেন্সের ক্ষমতা মাইনাস, উত্তল লেন্সের ক্ষমতা প্লাস, আমি কিন্তু এখানে বলে দিছিলাম। তাহলে এখানে তোমার যেহেতু ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা দেখো প্লাস দেওয়া আছে, মানে এটা উত্তল লেন্স। উত্তল লেন্স কি দূর করে? দূরদৃষ্টি দূর করে, দূরদৃষ্টি। তো এগুলো আমি আর দেখাবো না, ব্যাখ্যাগুলো গাইড দেখে করে দিবা। 1 নং লেন্সটির ক্ষমতা নির্ণয় করো, আমরা দেখিয়েছি এগুলো। আচ্ছা দেখো শেষ হয়ে গিয়েছে। তাহলে কয় মিনিটের ভিডিও করলাম আমরা? 1 ঘন্টা 49 মিনিটের ভিডিও হলো। আশা করি তোমরা সব টাইপই পারবা। এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো টাইপই বাকি থাকবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।